বাইজিদের হাতের শক্ত টানটা যেন হঠাৎই সবকিছু এলোমেলো করে দিল। মেহেরুন্নেসা বুঝে ওঠার আগেই সে তাকে নিজের কক্ষে এনে দাঁড় করালো পালঙ্কের ঠিক সামনে। ভারী কাঠের দরজাটা ধীরে বন্ধ হতেই ঘরের নিস্তব্ধতা আরো ঘন হয়ে উঠল। মেহেরুন্নেসা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মাথা নিচু, বুকের ভেতর ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে যেন। বাইজিদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। চোখে অদ্ভুত এক দৃষ্টির খেলা। কঠিন, আবার কোথাও যেন নরমও। তারপর হঠাৎ করেই মুখ ফিরিয়ে নিল। গম্ভীর কণ্ঠে বলল, আমি ঘুমানোর পর, আপনি চলে যাবেন। কথাটা বলে সে আর একবারও পিছনে তাকালো না। ধীরে ধীরে পালঙ্কে গিয়ে শুয়ে পড়ল। মেহেরুন্নেসা যেন আরো অপ্রস্তুত হয়ে গেল। এই এক কথাতেই যেন তার সব ভাবনা গুলিয়ে গেল। তার হাত দুটো অন্যমনস্কভাবে আঁকড়ে ধরল ওড়নার প্রান্ত। মাথা আরো নিচু হয়ে এলো। লজ্জা, সংকোচ, অজানা অনুভূতির মিশেলে সে যেন জমে গেল এক জায়গায়। ঘরের বাতাস ভারী হয়ে আছে। বাইরে কোথাও দূরে শীতল হাওয়া জানালার পাল্লায় ধাক্কা দিচ্ছে, কিন্তু ভেতরে শুধু নীরবতা। কিছুক্ষণ পর বাইজিদের শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে স্থির হয়ে এলো। সে ঘুমিয়ে পড়েছে। মেহেরুন্নেসা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ এবার সাবধানে গিয়ে থামল বাইজিদের ওপর। ঘুমন্ত মানুষটা যেন সম্পূর্ণ অন্য রকম। দিনের সেই কঠোরতা, তীক্ষ্ণ দৃষ্টি কিছুই নেই। শান্ত, নিস্তব্ধ, প্রায় নিরীহ। মেহেরুন্নেসার দৃষ্টি অজান্তেই আটকে গেল তার মুখে। গভীর সবুজ চোখ দুটো এখন বন্ধ, তবু যেন তাদের তীক্ষ্ণতা লুকিয়ে আছে পাতার আড়ালে। মেহেরুন্নেসা খেয়াল করেছিল তার চোখের মণি সবুজাভ। ভেজা চুলের কিছু অংশ কপালের ওপর পড়ে আছে। ঠোঁট দুটো সামান্য ফাঁক নিঃশ্বাসের মৃদু ওঠানামা স্পষ্ট। মেয়েটার বুকের ভেতরটা হঠাৎ কেমন অচেনা কাঁপনে ভরে উঠল। এভাবে কাউকে দেখা, এভাবে অনুভব করা, এটা তার জন্য নতুন। ধীরে ধীরে সে এক পা এগোলো। তারপর আরেক পা, পালঙ্কের একটু পাশে এসে দাঁড়ালো। তার চোখে তখন লজ্জার আভা, কিন্তু সেই লজ্জার আড়ালে একটা মুগ্ধতা স্পষ্ট। যেন সে নিজেকেই ভুলে গেছে। খুব আস্তে, প্রায় নিঃশব্দে ফিসফিস করে বলল, আপনি এমন কেন? প্রশ্নটা বাতাসে মিলিয়ে গেল। কোনো উত্তর এল না, শুধু বাইজিদের শান্ত নিঃশ্বাস। মেহেরুন্নেসা একটু হাসল লজ্জায়, অজান্তে। তারপর ধীরে ধীরে পিছিয়ে এলো। দরজার দিকে এগিয়ে গিয়ে আরেকবার ফিরে তাকালো। সেই একই দৃষ্টে নরম, মায়াভরা, একটু কাঁপা। মনে হলো, এই ঘরের ভেতর কিছু একটা রেখে যাচ্ছে সে হয়তো নিজের অজান্তেই। ঠোঁট গোল করে শ্বাস নিল। তারপর নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এল। শুধু বাইজিদের ঘুমন্ত মুখে অদ্ভুত এক প্রশান্তি লেগে। দরজাটা নিঃশব্দে টেনে বন্ধ করতেই মেহেরুন্নেসা এক মুহূর্ত থামল। বুকের ভেতরটা এখনো কাঁপছে হালকা হালকা। সে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে করিডোর ধরে এগোতে শুরু করল। জমিদার প্রাসাদের সেই দীর্ঘ করিডোরটা প্রায় অন্ধকারে ডুবে আছে। দূরে কয়েকটা প্রদীপের ক্ষীণ আলো, দেয়ালে ছায়ার খেলা। ঠিক তখনই, এই যে, থামো। কঠিন, ধারালো কণ্ঠস্বর। মেহেরুন্নেসার পা থেমে গেল। ধীরে ধীরে মুখ তুলে তাকাতেই সামনে দেখা গেল সিমরানকে। দেয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে বাঁকা হাসি, চোখে স্পষ্ট বিদ্বেষ। সিমরান ধীরে ধীরে এগিয়ে এল তার দিকে। চোখ দুটো ওপর থেকে নিচ পর্যন্ত মেপে নিল মেহেরুন্নেসাকে। এত রাতে শাহজাদার কক্ষ থেকে ফিরছ? তার কণ্ঠে তাচ্ছিল্য ঝরে পড়ল। এখনো তো বিয়ে হয়নি তাই না? রাত বিরেতে পর পুরুষের ঘরে যাওয়া কি কোনো সতী নারীর লক্ষণ? একটু থামল সে, তারপর আরো নিচু স্বরে, বিষ মেশানো ভঙ্গিতে বলল, বেগানা নারী পুরুষ এক ঘরে এতক্ষণ কি করছিলে, শুনি? কথাগুলো যেন করিডোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ল। মেহেরুন্নেসা কিছুক্ষণ চুপ করে রইল। আগের মতো লজ্জায় মাথা নিচু করে থাকা সেই মেয়েটা যেন কোথাও মিলিয়ে গেল। ধীরে ধীরে সে মাথা তুলল। তার চোখে এখন অদ্ভুত এক স্থিরতা। শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে যেন লুকিয়ে আছে করা কিছু। সে সোজা হয়ে দাঁড়ালো। কণ্ঠস্বরে কোনো উচ্চতা নেই, কিন্তু প্রতিটা শব্দ পরিষ্কার, ঠান্ডা। আমার তো হবু স্বামী। একটু থামল সে, চোখ সরাল না একবারও। আমি তার ঘরে গেছিলাম। সিমরানের মুখের হাসিটা খানিকটা থমকে গেল। মেহেরুন্নেসা এবার এক পা এগিয়ে এল। খুব কাছে গিয়ে দাঁড়ালো তার সামনে। তার কণ্ঠ এবারও নিচু, কিন্তু তীক্ষ্ণ। আপনি কেন এত রাতে শাহজাদার ঘরের সামনে? প্রশ্নটা যেন সরাসরি আঘাত করল। সিমরান কিছুক্ষণ চুপ করে রইল। চোখে অস্বস্তির ছাপ ফুটে উঠল, কিন্তু সে তা ঢাকতে চেষ্টা করল। আমি, আমি তো, কথা শেষ করতে পারল না। মেহেরুন্নেসা হালকা একটা মৃদু হাসি দিল। সেই হাসিতে লজ্জা নেই, ভয় নেই, শুধু অদ্ভুত এক আত্মবিশ্বাস।
প্রাসাদে কে কোথায় যায় তার হিসাব রাখার আগে নিজের জায়গাটা বুঝে নেওয়াই ভালো, বেগম সাহেবা। কথাটা বলেই সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ধীরে স্থির পায়ে সিমরানের পাশ কাটিয়ে এগিয়ে গেল সামনে। সিমরান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলে যাচ্ছে, অবাক, অপমানিত, আর ভেতরে জমতে থাকার আগে। আর করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে যেতে যেতে মেহেরুন্নেসার চোখে তখন সেই একই রহস্যময় স্থিরতা। যেন সে আর আগের সেই শান্ত, নরম মেয়ে নেই। ভোরের প্রথম আলো যখন জানালার ফাঁক গলে ঘরে ঢুকতে শুরু করেছে, ঠিক তখনই বাইজিদের ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ খুলল সে। কিছুক্ষণ স্থির হয়ে শুয়ে রইল, যেন ঘুম আর জাগরণের মাঝখানে কোথাও আটকে আছে। তারপর এক লম্বা আড়মোড়া ভাঙল। পেশিবহুল দেহটা একটু টানটান হয়ে আবার ঢিলে হয়ে এলো। চোখে তখনও ঘুমের আবেশ। পালঙ্ক ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। খালি পায়ে হেঁটে গেল কক্ষের বড় ব্যালকনির দিকে। ভারী পর্দাটা সরাতেই ভোরের ঠান্ডা হাওয়া এসে মুখে লাগল। বাইরে তখন এক অপূর্ব দৃশ্য। বিস্তীর্ণ সবুজে ঢাকা উত্তরের জঙ্গল। যতদূর চোখ যায়, কেবল সবুজ আর কুয়াশার মিশেল। গাছের মাথায় ভোরের সোনালি আলো পড়েছে, কোথাও কোথাও হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। পাখিরা ডানা ঝাপটে উড়ে যাচ্ছে দূরে। বাইজিদ রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে রইল। চোখ তার দূরে, কিন্তু মনটা যেন কোথাও অন্যত্র। হঠাৎই মনে পড়ে গেল গত রাতের কথা। মেহেরুন্নেসা, ঘরের ভেতর তার দাঁড়িয়ে থাকা, মাথা নিচু, লজ্জায় আর সেই মুখটা যেন ভেসে উঠল চোখের সামনে। আর তারপর ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে, সেই শেষ দৃষ্টি। সে কি সত্যিই দেখেছিল, নাকি স্বপ্ন ছিল? তার বুকের ভেতর হালকা একটা অদ্ভুত অনুভূতি নড়েছে উঠল। বাইজিদ ধীরে ধীরে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মনে করার চেষ্টা করল, সে কি তার দিকে তাকিয়েছিল? কতক্ষণ? কেন যেন মনে হচ্ছে, সেই দৃষ্টিটা শুধু লজ্জার ছিল না, আরও কিছু ছিল। অজান্তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অপূর্ব, মৃদু হাসি। শীতল ভোরের হাওয়ায় সেই হাসিটা যেন আরও গভীর হয়ে উঠল। নিজেকেই খুব আস্তে বলল, অদ্ভুত মেয়ে। তার কণ্ঠে ছিল না কোনো বিরক্তি, না কোনো কঠোরতা। শুধু এক অচেনা কোমলতা। দূরে জঙ্গলের ওপর সূর্যের আলো একটু একটু করে ছড়িয়ে পড়ছে, আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার চোখে আজ এক নতুন আলো। হুট করে বাইজিদের মনে পড়ল আজ তো তাদের গায়ে হলুদ হওয়ার কথা। কেউ আবার মেহেরুন্নেসাকে সাজাচ্ছে না তো তার অনুমতি ছাড়া। কোনো বহিরাগত তার চেহারা দেখে ফেলছে না তো? বাইজিদ খালি পায়েই দৌড় লাগালো অন্দরের দিকে। কারণ শুধু পুরুষরাই কি নারীদের রূপে নজর দেয় নাকি? নারীরাও দেখতে পারে কোনা নজরে। অন্দরমহলের দরজা জোরে ঠেলে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে বাইজিদ। তার হাঁপ ধরা শ্বাস, চোখে তীব্র অস্থিরতা। কিন্তু সেই অস্থিরতার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম এক ভয়। এক অদ্ভুত ভয়, যেন কেউ তার সবচেয়ে আপন জিনিসটাকে ছিনিয়ে নিচ্ছে। ভেতরে ঢুকতেই চারপাশের দৃশ্য এক মুহূর্তের জন্য তাকে থামিয়ে দেয়। পুরো অন্দরমহল আজ যেন ফুলের রাজ্যে পরিণত হয়েছে। গাঁদা, রজনীগন্ধা, বেলি ফুলের মালা ছড়িয়ে আছে চারদিকে। মেঝেতে পাপড়ির আস্তরণ, বাতাসে মিষ্টি সুগন্ধ। চারপাশে নারীদের ভিড়, সবার গায়ে হলুদ আর লালের মিশ্রণে সাজানো পোশাক। কেউ হাসছে, কেউ ব্যস্ত, কেউ গায়ে হলুদের থালা সাজাচ্ছে। আনন্দে মুখর পুরো পরিবেশ। কিন্তু বাইজিদের চোখে এসব কিছুই ধরা পড়ে না। তার বুকের ভেতর শুধু একটা কথাই ধাক্কা দিচ্ছে। মেহেরুন্নেসাকে কি আবার সাজিয়ে আনা হয়েছে? সবাইয়ের সামনে? তার চোয়াল শক্ত হয়ে যায়। না, এটা সে হতে দেবে না। তার মেহেরুন্নেসার রূপ, সেটা সবার চোখের জন্য না। এমনকি নারীরাও দেখবে না, কেউ না। তার দৃষ্টি দ্রুত ঘুরে বেড়ায় প্রতিটি কোণায়, প্রতিটি মুখে। ভিড় ঠেলে সামনে এগোয় সে, চোখে স্পষ্ট উদ্বেগ আর দখলদার এক তীব্রতা। কিন্তু কোথাও নেই মেহেরুন্নেসা। তার কপালে ভাঁজ পড়ে, শ্বাস ভারী হয়ে ওঠে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সিমরান। আজ সে যেন নিজের সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে সাজে। হলুদ লাল মিশ্রণের জমকালো পোশাক, কপালে টিপ, ঠোঁটে মৃদু রং, খোলা চুলে ফুলের গাঁথুনি। চোখে এমন এক আকর্ষণ, যেন সে চায় আজ বাইজিদের দৃষ্টি শুধু তার ওপরই আটকে থাকুক। ধীরে ধীরে এগিয়ে এসে সে বলে, শাহজাদা, আপনি এত ব্যস্ত হয়ে কাকে খুঁজছেন? তার কণ্ঠে মিষ্টি টান, ভঙ্গিতে আমন্ত্রণ। কিন্তু বাইজিদ এক ঝলক তাকিয়েই দৃষ্টি সরিয়ে নেয়। সে যেন সিমরানকে দেখছেই না। অস্থির কণ্ঠে বলে, মেহেরুন্নেসা কোথায়? এই একটুকু বাক্যে এমন তীক্ষ্ণতা, এমন অধিকার যা শুনে সিমরানের বুকটা কেঁপে ওঠে। সে আরেকটু কাছে আসে, নিজের ওড়না ঠিক করে নরম গলায় বলে, আজ তো আপনার গায়ে হলুদ, একটু চারদিকে তাকান না। সবাই আপনার জন্য।
আমি তাকে খুঁজছি। বাইজিদ এবার তার কথা কেটে দেয়। গলা ঠান্ডা, কিন্তু ভেতরে জমে থাকা আগুন স্পষ্ট। কোথায় সে? সিমরান থেমে যায়। তার ঠোঁটের হাসি ম্লান হয়ে আসে। এত সাজ, এত প্রস্তুতি সব যেন অর্থহীন হয়ে পড়ে এক মুহূর্তে। বাইজিদ আর এক সেকেন্ডও দাঁড়ায় না। তাকে পাশ কাটিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যায়। তার চোখে এখন একরোখা জেদ। মেহেরুন্নেসাকে সে খুঁজে বের করবেই। কারণ আজ সে কাউকে তার মেহেরুন্নেসাকে দেখার সুযোগ দেবে না। অন্দরমহলের হাসি আনন্দের ভিড়ের মাঝেই হঠাৎ এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর সিমরান দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। চোখের ভেতর জ্বলে ওঠে নীরব অপমান আর হিংসার আগুন। ভিড় ঠেলে দ্রুত এগোতে এগোতে হঠাৎই বাইজিদের সামনে এসে দাঁড়ায় মারজান। তার চোখে বিরক্তি জমাট বাঁধা, শ্বাস ভারী। সামনে দাঁড়িয়েই আর নিজেকে থামাতে পারে না। আমি কি বলিনি, এই আয়োজন যেন না করা হয়? কণ্ঠে রাগ চেপে রাখা নেই এবার। মারজান ভ্রু তুলে তাকায়, ঠোঁটে হালকা বাঁকা হাসি। বিয়ে বাড়িতে গায়ে হলুদ হবে না? এটা আবার কেমন কথা, বাইজিদ? এত বড় আয়োজন, লোকজন, সবাই কি বলবে? আপনি জানেন তো আমি কি বলেছিলাম। বাইজিদের গলা ঠান্ডা, কিন্তু তাতে চাপা আগুন স্পষ্ট। তবুও কেন করা হলো? মারজান এবার একটু সোজা হয়ে দাঁড়ায়, চোখে কড়া দৃষ্টি এনে বলে। সব কিছু কি তোমার কথায় চলবে? জমিদার বাড়ির নিয়ম আছে, ঐতিহ্য আছে। তুমি যা ইচ্ছে বললেই সব বন্ধ হয়ে যাবে নাকি? বাইজিদ দাঁত চেপে ফেলে। আমি চাই না কেউ তাকে দেখুক। শেষ কথাটায় এমন এক তীব্রতা, যেন চারপাশের বাতাস থমকে যায়। ঠিক তখনই পেছনে থেকে নরম, প্রাণবন্ত একটা কণ্ঠ। ভাইজান। বাইজিদ ঘুরে তাকায়। সামনে সুনেহেরা। তার সোনালি চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছে, হালকা ঢেউ খেলানো। হলুদ লালের মিশ্রণে সাদামাটা কিন্তু অপূর্ব সাজে তাকে আজ যেন আলাদা করে দীপ্ত লাগছে। চোখে কোমলতা, মুখে মিষ্টি হাসি। সে এগিয়ে এসে একদম কাছে দাঁড়িয়ে বলে। তুমি এত রাগ করছো কেন, ভাইজান? বাইজিদ একটু নরম হলেও বিরক্ত গলায় বলে, তোরা জানতিস না? এসব আয়োজন করতে আমি বারণ করেছিলাম। জানি তো, সুনেহেরা মৃদু হেসে বলে। কিন্তু তুমি যেটা ভাবছো, তেমন কিছু হচ্ছে না। বাইজিদ ভ্রু কুঁচকে তাকায়। মানে? সুনেহেরা একটু কাছে ঝুঁকে নিচু গলায় বলে, ভাবিকল সবার সামনে আনা হবে না। শুধু অন্দরের কয়েকজন মহিলা, একদম ঘনিষ্ঠরা, তারাই হলুদ লাগাবে। বাইরে কেউ দেখবে না। সে চোখ টিপে হালকা দুষ্টুমির সুরে যোগ করে, এমনকি অন্দরেও সবাই না। বাইজিদের চোখে সন্দেহের ছায়া একটু নড়ে ওঠে। নিশ্চিত? আমি আছি না? সুনেহেরা হাসে। আমি নিজে দেখছি সব। কথাগুলো যেন ধীরে ধীরে বাইজিদের ভেতরের ঝড়টা থামিয়ে দেয়। তার শক্ত হয়ে থাকা মুখটা একটু ঢিলে হয়, দৃষ্টি আগের মতো তীক্ষ্ণ থাকে না। সে গভীর শ্বাস নিয়ে নিচু গলায় বলে। ঠিক আছে, খেয়াল রাখবে। সুনেহেরা মাথা নাড়ে। সব সময়, ভাইজান। পাশে দাঁড়িয়ে মারজান নিঃশব্দে সবটা দেখে। তার চোখে এক ঝলক অদ্ভুত দৃষ্টি খেলে যায়। যেন এই আশ্বাস, এই শান্তি তার একেবারেই পছন্দ হচ্ছে না। বাইজিদ আবার চারদিকে তাকায়। তবে এবার সেই উন্মত্ত খোঁজ নেই, আছে শুধু এক ধরনের অস্থির প্রতীক্ষা মেহেরুন্নেসার জন্য। অন্দরমহলের এক কোণে দাঁড়িয়ে পুরো ঘটনাটা নিঃশব্দে দেখছিল রত্নপ্রভা। তার ঠোঁটের কোণে মিটি মিটি হাসি। বাইজিদের সেই অস্থিরতা, রাগ, বারবার চারদিকে তাকানো সবই তার চোখ এড়ায়নি। কিভাবে সে সবাইকে উপেক্ষা করে শুধু একজনকেই খুঁজে বেড়াচ্ছে আর কিভাবে প্রায় রাগে ফেটে পড়ছিল, যদি মেহেরুন্নেসাকে কেউ দেখে ফেলে। এসব ভাবতেই রত্নপ্রভার চোখে ঝিলিক খেলে যায়। মনে মনে বলে ওঠে। এতটা ভালো তাকে কি করে বাসলে ভাইজান? তার হাসিটা একটু গভীর হয়। যেন কেউ নিজের সবচেয়ে দামি সম্পদকে লুকিয়ে রাখে, আড়াল করে রাখে সবার চোখ থেকে, ঠিক তেমন করেই বাইজিদ মেহেরুন্নেসাকে আগলে রাখতে চাইছে। কিন্তু এটা কি শুধু অধিকার? না, এর ভেতরে অন্য কিছু আছে। রত্নপ্রভা ধীরে ধীরে মাথা নাড়ে। ভালোবাসা, খুব গভীর, অদ্ভুত এক ভালোবাসা। এই ভেবে সে আর দেরি না করে অন্দরমহলের ভেতরের কক্ষগুলোর দিকে এগিয়ে যায়। যেখানে মেহেরুন্নেসাকে গায়ে হলুদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। ঘরের দরজার সামনে হালকা ফুলের মালা ঝুলছে। ভেতরে মৃদু আলো, বাতাসে চন্দনের গন্ধ। ভিতরে ঢুকতেই চোখে পড়ে মেহেরুন্নেসাকে। হলুদের জন্য দেওয়া পোশাকে বসে আছে চুপচাপ। গায়ে হালকা হলুদের আভা, খোলা চুলে ফুল গোজা। মুখে অদ্ভুত লাজুকতা, চোখ নিচু। রত্নপ্রভা দরজার কাছে দাঁড়িয়েই কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর মৃদু হেসে ভেতরে ঢোকে। কি গো, এত চুপচাপ বসে আছো কেন? মেহেরুন্নেসা মুখ তুলে তাকায়, নরম কণ্ঠে বলে, এমনি। রত্নপ্রভা তার সামনে এসে বসে পড়ে, চোখে দুষ্টু ঝিলিক। তুমি জানো, বাইরে কি হচ্ছে?
মেহেরুন্নেসার ভ্রু কুঁচকে যায়। কি? রত্নপ্রভা একটু ঝুঁকে ফিসফিস করে বলে, আমাদের ভাইজান তো একেবারে ঝড় তুলে দিয়েছেন। মেহেরুন্নেসা বিস্মিত চোখে তাকায়। রত্নপ্রভা হেসে বলে, হন্তদন্ত হয়ে এসে সবাইকে জিজ্ঞেস করছে, মেহেরুন্নেসা কোথায়? ছোটাম্মাকেও এক প্রকার বকাঝকা করে ফেলেছে। শুধু এই জন্য যে তোমাকে যদি সবাই দেখে ফেলে। সে একটু থামে, তারপর মজা করে যোগ করে, এমনকি বলেছে নারীরাও যেন না দেখে তোমার রূপ। কথাটা শুনতাই মেহেরুন্নেসার মুখ লাল হয়ে ওঠে। তার চোখ হঠাৎ নিচু হয়ে যায়, আঙুলগুলো ওড়নার কোণা মুচড়ে ধরে। রত্নপ্রভা তাকিয়ে থাকে, হাসিটা আরো নরম হয়ে আসে। দেখে মনে হচ্ছে, তুমি তার কাছে খুবই মূল্যবান কিছু। মেহেরুন্নেসা কিছু বলে না, তার গাল রাঙা হয়ে উঠেছে, বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে। বাইজিদের সেই আচরণের কথা কল্পনা করতেই এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। লজ্জায় সে আরো আর্স্ট হয়ে বসে থাকে। রত্নপ্রভা মৃদু স্বরে বলে, এভাবে সবাইকে দূরে সরিয়ে রাখছে যেন তোমাকে দেখে ফেললে নিয়ে যাবে মানুষ তোমার সব রূপ। এসব মানুষ কখন করে জানো? শুধু তখনই, যখন সে কাউকে খুব ভালোবাসে। মেহেরুন্নেসার ঠোঁট কেঁপে ওঠে। সে মাথা আরো নিচু করে ফেলে। ঘরের ভেতর নরম নীরবতা নেমে আসে। আর সেই নীরবতার মাঝেই মেহেরুন্নেসার লজ্জা যেন আরো গাঢ় হয়ে ওঠে। ঘরের ভেতর হালকা আলো। জানালার ফাঁক গলে আসা সূর্যের মৃদু আলো যেন এসে থমকে দাঁড়িয়েছে মেহেরুন্নেসার উপর। দাসীরা তাকে ঘিরে শেষবারের মতো সাজিয়ে দিচ্ছে। তারপর যখন হলুদ শাড়িটা তার গায়ে জড়িয়ে দেওয়া হলো, আর কাঁচা হলুদের তৈরি গয়নাগুলো একে একে পরিয়ে দেওয়া হলো। ঘরের ভেতর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। হলুদের শাড়ির কোমল আভা তার গায়ের রঙকে আরো দীপ্ত করে তুলেছে। কাঁচা হলুদের গয়না গলায়, হাতে, কানে তার সৌন্দর্যকে অদ্ভুত এক পবিত্রতায় মুড়িয়ে দিয়েছে। খোলা চুলের ফাঁকে গোজা সাদা ফুলগুলো যেন তার চারপাশে এক স্বর্গীয় আভা তৈরি করেছে। তার মুখটা নিচু, চোখের পাতা ভারী, লাজে নরম হয়ে আছে পুরো অবয়ব। এমন লাগছে যেন কেউ একজন মাটির পৃথিবীতে ভুল করে নামিয়ে দিয়েছে কোনো আলোর মূর্তি। সিমরান দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রথমে সে নিজের সাজ ঠিক করছিল, কিন্তু মেহেরুন্নেসার দিকে তাকাতেই তার হাত থেমে যায়। তার চোখ বড় হয়ে ওঠে। ঠোঁট একটু ফাঁকা হয়ে যায়। কথা বের হয় না। সুনেহেরা পাশে দাঁড়িয়েছিল। সেও একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে বিস্ময়, মুখে মুগ্ধতা। এটা মানুষ? অবাক হয়ে প্রায় ফিসফিস করে বলে সে। দাসীরা একে অপরের দিকে তাকিয়ে চাপা স্বরে ফিসফাস শুরু করে। এত সুন্দর কেউ হতে পারে? মনে হয় রূপকথার কেউ তো চোখ সরানোই যাচ্ছে না। মেহেরুন্নেসা আরো লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার আঙুলগুলো কাঁপছে হালকা করে। ঠিক তখনই মারজান এগিয়ে আসে। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি মুগ্ধতা আছে, কিন্তু তার সঙ্গে মিশে আছে হালকা ঈর্ষার ছায়া। সে ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায় মেহেরুন্নেসার সামনে। একটু ঝুঁকে তার মুখটা ভালো করে দেখে। তারপর হলুদের থালা থেকে আঙুলে একটু হলুদ তুলে নেয়। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। প্রথম স্পর্শ। মারজান নিজের হাতে মেহেরুন্নেসার গালে আলতো করে হলুদ মাখিয়ে দেয়। হলুদের সেই সোনালি ছোঁয়ায় মেহেরুন্নেসার গাল যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। চারপাশে নারীরা মৃদু উল্লাসে হেসে ওঠে, কেউ কেউ বাহবা দেয়, কেউ আশীর্বাদ করে। ঘরের বাইরে, রঙিন পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে বাইজিদ। সে নিজেকে লুকিয়ে রেখেছে। কেউ তাকে দেখতে পাচ্ছে না। কিন্তু তার চোখ স্থির হয়ে আছে এক জায়গায়। মেহেরুন্নেসার উপর। এক ঝলক দেখার জন্যই সে এসেছে। কিন্তু সেই এক ঝলকেই সে থেমে যায়। তার নিঃশ্বাস আটকে আসে। চোখে বিস্ময়, হৃদয়ে এক অদ্ভুত ঝড়। মনে হয় সে যেন প্রথমবার তাকে দেখছে। তার মেহেরুন্নেসা এতটা সুন্দর, তার আঙুল মুঠো হয়ে আসে। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। আর সেই মুহূর্তে তার মনে একটাই কথা ঘুরে বেড়ায়, এই রূপ, এই সৌন্দর্য, কেউ দেখতে পারবে না। কেউ না, শুধু সে, শুধু তার জন্যই এই মেহেরুন্নেসা। আর কেউ খেয়াল না করলেও সুনেহেরার চোখ ফাঁকি দিতে পারল না বাইজিদ। বিচ্ছুটা দেখেই ফেলল। উহুম, উহুম ভাইজান আসবে নাকি? হলুদ দিতে? সকলে তাকালো পর্দার দিকে। বাইজিদ বেশ লজ্জায় পড়ল। শাহজাদা লুকিয়ে তার হবু স্ত্রীকে দেখছিল। রত্নপ্রভা সকলকে নির্দেশ দিল জায়গা খালি করতে। দাসীরা হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। বাইজিদ হলুদ পাঞ্জাবি পরে ধীরে ঢুকল আচ্ছাদনের ভিতর। সবাই গেলেও সিমরান রইল দাঁড়িয়ে। এমন মুহূর্তে সে জীবনেও একা ছাড়বে না দুজনকে। সুনেহেরা সিমরানের কাঁধে হাত রেখে বলল, তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে? আর কোনো কথা না বলে টেনে নিয়ে গেল সিমরানকে। বাইজিদ মেহেরুন্নেসার মুখোমুখি বসল। দুই আঙুলে তুলে নিল অল্প একটু বাটা হলুদ। আলগোছে ছুঁয়ে দিল মেহেরুন্নেসার গালে। মেহেরুন্নেসা লজ্জায় মিয়ে যায়।
তাই দেখে বাইজিদ বলে, তুমি শান্ত নদী হয়ে থেকো না মেহু। উত্তাল ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ো আমার বুকে। সিঁড়ির ধাপগুলো পেরোতে পেরোতেই সুনেহেরার কানে এলো কথাটা। আস্তাবলের সোনালি রঙের সেই তেজি ঘোড়াটা নাকি আহত হয়েছে। কথাটা বলেছিল এক প্রহরী, কিন্তু তার চোখে মুখে অদ্ভুত এক দ্বিধা ছিল। সুনেহেরার কওয়ালে পড়ল দীর্ঘ ভাঁজ। আর এক মুহূর্তও দেরি করল না। বুকের ভেতর ধকধক করা উৎকণ্ঠা তাকে প্রায় দৌড় করিয়ে নিয়ে গেল আস্তাবলের দিকে। হলুদ পোশাকে মোড়া তার শরীর, সোনালি চুল বাতাসে উঠছে। তার চোখে শুধু একটাই ভাবনা, প্রিয় ঘোড়াটাকে যেন সুস্থ দেখে। তার কত কত নীরব অভিযানের সঙ্গী সেই সোনালি রঙের ঘোড়াটা। আদর করে যার নাম দিয়েছিল সমু। সমুর আহতের খবর শুনে সুনেহেরা ছুটে এলো আস্তাবলে। আস্তাবলের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে থমকে গেল। ঘোড়াটা সম্পূর্ণ সুস্থ। সারি সারি ঘোড়ার মধ্যে শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। তাকে দেখেই একটু আদুরে ভঙ্গিতে ঘাড় নাড়াল। সুনেহেরার চোখ মুহূর্তেই বদলে গেল। উৎকণ্ঠা গলে গিয়ে জায়গা নিল তীব্র সন্দেহ। ধীরে ধীরে সে চারপাশে তাকাল। তাকে ভুয়া খবর দিয়ে আস্তাবলে আনা হয়েছে। রুক্ষ হয়ে উঠল তার মুখের অভিব্যক্তি। আর তখনই সামনে এগিয়ে এলো বর্মে আবৃত রক্ষীদের প্রধান, মাহাদি। চোখ জোড়া দেখে বোঝা যায় মুখে হালকা ফিচেল হাসি। কি হলো, শাহজাদি, খবরটা শুনেই এত তাড়াহুড়ো করে এলেন? সুনেহেরার চোখ জ্বলে উঠল। এই খবরটা কে ছড়িয়েছে? তার কণ্ঠে স্পষ্ট রাগ। মাহাদি ধীরে ধীরে এগিয়ে এলো। খবরটা সত্যি কিনা, সেটা তো আপনি নিজেই দেখে নিলেন। একটু থেমে চোখ সরাসরি তার চোখে রেখে বলল, একটা কথা জানতে এই গুজব রটানো শাহজাদি। গত রাতে আস্তাবলে আসেননি কেন? এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। সুনেহেরার চোয়াল শক্ত হয়ে গেল। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন, মাহাদি। মাহাদি শান্ত, একদম অচঞ্চল। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, শাহজাদি। এক মুহূর্তের জন্য নীরবতা। তারপর হঠাৎই সুনেহেরা কোমরের পাশে হাত নিয়ে গেল। ঝনঝন শব্দে বেরিয়ে এলো তার তলোয়ার। এক ঝলকে সে সামনে ঝাঁপিয়ে পড়ল। আপনার সাহস কতটা, সেটা এখনই বুঝে যাবেন। তলোয়ার সোজা মাহাদির দিকে নেমে এলো। কিন্তু আঘাতটা লাগল না। মাহাদি এক পা সরে গেল। চোখের পলকে তার হাত উঠে এলো। সুনেহেরার কবজিটা ধরে ফেলল সে, ঠিক তলোয়ার নামার আগ মুহূর্তে। দৃঢ়, নিখুঁত, কিন্তু কোনো রুক্ষতা নেই। তলোয়ারের ধার বাতাস ছিঁড়ে থেমে গেল মাঝপথে। সুনেহেরা বিস্ময় তাকিয়ে রইল। তেজি গলায় বলল, আমাকে ছেড়ে দিন বলছি। আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত লাগানোর? তার কণ্ঠে রাগ আর অপমান মিশে আছে। মাহাদি শান্ত গলায় বলল, শাহজাদি, আপনি আহত হতে পারেন। সে তার হাত ঘুরিয়ে এমনভাবে চেপে ধরল, যাতে তলোয়ারটা আলগা হয়ে যায়। পরের মুহূর্তেই তলোয়ার সুনেহেরার হাত থেকে পড়ে গেল মাটিতে। টং করে শব্দ হলো। সুনেহেরা আরও ক্ষেপে উঠল। আপনি আমাকে নিরস্ত্র করলেন? মাহাদি সাথে সাথেই তার হাত ছেড়ে দিল। এক ধাপ পিছিয়ে গেল, সম্মান বজায় রেখে। আমি কখনোই আপনাকে আঘাত করব না, শাহজাদি। তার কণ্ঠ শান্ত, কিন্তু দৃঢ়। কিন্তু আপনাকে নিজের রাগের কাছে হারতেও দিতে পারি না। সুনেহেরা শ্বাস নিচ্ছে দ্রুত। তার চোখ এখনো আগুনের মতো জ্বলছে। আপনি আমাকে ফাঁদে ফেলেছেন। মাহাদি ধীরে মাথা নত করল। হ্যাঁ, ফেলেছি। একটু থেমে আবার বলল, কারণ আপনি এমন কিছু লুকাচ্ছেন, যা এই রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে। সুনেহেরা ঠান্ডা হেসে উঠল। সব কিছু জানেন ভেবে ভুল করবেন না। মাহাদির চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তাহলে বলুন, গত রাতে আপনি নদীর দিকে কেন গেছিলেন? আস্তাবলের ভেতর আবার নীরবতা নেমে এলো। সুনেহেরা হাতের উল্টো পিঠে মুখ মুছল। ধারালো দৃষ্টিতে তাকিয়ে মাহাদিকে বলল, এই শেষবার আপনাকে ক্ষমা করলাম আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করাই। পরের বার। সুনেহেরার কথা শেষ হওয়ার আগেই মাহাদি বলল, বিষয়টা আপনার ব্যক্তিগত নয় শাহজাদি। বিষয়টা গোটা জমিদার পরিবারের। আপনি এমন কিছু করছেন যেটা এই রাজ্যের জন্য বিপজ্জনক হতে চলেছে। সুনেহেরা কিছু বলার আগেই একজন রক্ষী এসে দাঁড়ালো। মাথা সামান্য ঝুঁকিয়ে বলল, সর্দার, শাহজাদা অবিলম্বে আপনার সাক্ষাৎ চায়। মাহাদি এক মুহূর্তও দেরি না করে পা বাড়ালো মহলের দিকে। সুনেহেরা দুহাতে মুখের সামনে থাকা চুলগুলো গুছিয়ে নিয়ে বড় করে শ্বাস নিল। সমুর মুখে হাত বুলিয়ে সেও চলে গেল মহলের দিকে। হলুদের পর্ব শেষ হতেই দাসীরা বড় পিতলের পাত্রে গরম পানি নিয়ে এলো। সেই পানির উপর ভাসছে গোলাপ, গাঁদা আর জুঁই ফুলের রঙিন পাপড়ি। চারদিকে ছড়িয়ে পড়েছে এক মিষ্টি, কোমল সুবাস, যেন পুরো অন্দরমহলটা নরম এক স্বপ্নে ঢেকে গেছে। মেহেরুন্নেসাকে ধীরে ধীরে বসানো হলো সেই ফুলভরা পানিতে। হলুদের সোনালি আভা মিশে তার ত্বক যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
পানি ছুতেই তার শরীর হালকা কেঁপে উঠল, আর পাপড়িগুলো ভেসে এসে তাকে জড়িয়ে ধরল। যেন প্রকৃতি নিজেই তাকে আদরে ভাসিয়ে দিচ্ছে। দাসীরা যত্ন করে তার গা থেকে হলুদের রং ধুয়ে দিচ্ছে। প্রতিটা স্পর্শে ফুটে উঠছে তার স্বাভাবিক রূপ। নরম, মসৃণ, আর এক অদ্ভুত দীপ্তি যা চোখে পড়লেই থেমে যেতে হয়। গোসল শেষ হলে তাকে উঠিয়ে শুকনো কাপড়ে জড়িয়ে আনা হলো। এবার পোশাক বদলানোর পালা। সিমরান নিজেই এগিয়ে এলো, হাতে নতুন শাড়ি আর গয়না। কিন্তু মেহেরুন্নেসার দিকে তাকাতেই সে থমকে গেল। মেয়ে হয়েও যেন চোখ ফেরাতে পারছিল না সে। তার দৃষ্টিতে শুধু বিস্ময় নেই, আছে এক চেপে রাখা হিংসা। এমন সৌন্দর্য সে সহ্য করতে পারছে না পুরোপুরি। মেহেরুন্নেসার শরীরের প্রতিটি ভাঁজে যেন নিখুঁত কারুকাজ, স্বাভাবিক অথচ দৃষ্টি কাড়ার মতো। ত্বকের সেই সোনালি আভা তাকে আরও আলাদা করে তুলেছে। সিমরান ধীরে ধীরে তার চুল সরিয়ে দিল, যেন ভালো করে দেখতে পারে। কিন্তু তার আঙুলের স্পর্শে এখন আর আগের কোমলতা নেই, সেখানে মিশে গেছে এক অদৃশ্য কঠোরতা। নিজের অজান্তেই ফিসফিস করে উঠল, আল্লাহ, এমন রূপ হয়! কিন্তু সেই স্বরের ভেতরে প্রশংসার পাশাপাশি লুকিয়ে আছে কষ্ট, একটা অদৃশ্য হিংসা। যেন মনে মনে বলছে, কেন এই সৌন্দর্য তার নয়। পাশের দাসীরাও চুপি চুপি তাকিয়ে আছে, কেউ কেউ মুগ্ধ, কেউ বিস্মিত। আর সিমরান তাদের মাঝেই দাঁড়িয়ে, ঠোঁটের কোণে হালকা হাসি টেনে রাখলেও চোখে স্পষ্ট অস্বস্তি। তারপর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে খুলতে লাগলো তার ভেজা শাড়ির আঁচল। মেহেরুন্নেসা একটু অপ্রস্তুত হয়ে গুটিয়ে নিল নিজেকে। কয়েকজন নারীর সামনে সে এখন টকটকে লাল একটি ব্লাউজ আর নকশা করা লাল ঘাগরা পরে। গলা, পেট, কোমর উন্মুক্ত। সিমরান সরু চোখে দেখল তার নিখুঁত গায়ের মাপ। কয়েকজন বড় একখানা শাড়ি এনে ঘিরে দিল মেহেরুন্নেসার চারপাশ। ভিতরে বাকি পোশাকটুকু পরিবর্তন করল। আরেকটা ব্লাউজ পরল গাঢ় খয়েরি রঙের। পরা শেষ হলে আচ্ছাদন আলগা করা হলো। সিমরান আস্তে করে নতুন শাড়িটা জড়িয়ে দিতে শুরু করল। হাত চলে নিয়ম মেনে, কিন্তু মনটা যেন অন্য কোথাও আটকে আছে। আজ মেহেরুন্নেসা শুধু সাজছে না, আজ সে এমন এক রূপে জ্বলছে, যার সামনে দাঁড়িয়ে সিমরান এর মনেই নিঃশব্দে জন্ম নিচ্ছে হিংসা। গোটা শাহাবাদ রাজ্য যেন উৎসবের আলোয় জেগে উঠেছে। চারদিকে রঙিন পতাকা, আলো, মিষ্টির গন্ধ আর মানুষের উচ্ছ্বাসে মুখরিত প্রাসাদ চত্বর। সৈন্যরা শৃঙ্খলা বজায় রেখে মিষ্টি আর খেজুর বিতরণ করছে, প্রজারা হাসিমুখে আশীর্বাদ দিচ্ছে তাদের প্রিয় জমিদার পুত্রকে। আর এই সমস্ত কিছুর মাঝেই নিজের কক্ষে পায়চারি করছে বাইজিদ। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা, যেন সময়টাই থেমে গেছে। প্রতিটা মুহূর্ত তার কাছে ভারী হয়ে উঠছে। মেহেরের নামটা মনে আসতেই তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়, আবার সেই হাসির আড়ালেই লুকিয়ে থাকে এক গভীর অস্থিরতা। কতক্ষণ আর অপেক্ষা করবে সে? কখন সেই মুহূর্ত আসবে, যখন হালাল বন্ধনে বাধা পড়ে সে একান্তে পাবে তাকে? নিজের কক্ষে, নিজের কাছে। সেই মুহূর্তে নিজেকে কিভাবে সামলাবে সে? যখন বধূ বেশে মেহেরুন্নেসা তার কাছাকাছি আসবে। এক কক্ষে, এক পালঙ্কে। ভাবতেই তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। আঙুল মুঠো করে ফেলে সে। যেন নিজেকেই নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হচ্ছে। সে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। দূরে আলোকসজ্জায় ঝলমল করছে প্রাসাদ। কিন্তু তার চোখে এসব কিছুই ধরা পড়ছে না। তার সমস্ত ভাবনা এক জায়গায় আটকে আছে। ঠিক তখনই দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ। বাইজিদ বিরক্ত ভঙ্গিতে তাকায়। ভেতরে আসো। একজন রক্ষী মাথা নিচু করে ভেতরে ঢুকে দাঁড়ায়। হুজুর, বেগম সাহেবাকে হলুদ দেওয়া শেষ হয়েছে। এখন আপনাকে হলুদ দেওয়ার প্রস্তুতি চলছে। কথাটা শুনে বাইজিদের চোখে ঝিলিক খেলে যায়। শেষ হয়েছে? মনে মনে শব্দটা আওড়ায় সে। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি। যেন আরেক ধাপ এগিয়ে এলো সে তার কাঙ্ক্ষিত মুহূর্তের দিকে। রক্ষী বলল, নিয়ম তো ছিল আপনাকে আগে দেওয়ার। কিন্তু আপনার আদেশে তার কার্যই আগে সম্পন্ন হয়েছে। ঠিক আছে, যাও। রক্ষী সরে যেতেই বাইজিদ গভীর শ্বাস নেয়। তার অস্থিরতা যেন আরও বেড়ে যায়। এখন আর শুধু অপেক্ষা নয়, প্রতিটা সেকেন্ড যেন তাকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই রাতের দিকে, যে রাতের পর মেহেরুন্নেসা আর শুধু নাম থাকবে না। সে হবে তার, শুধু তার। গোটা প্রাসাদ যখন উৎসবের আলো আর কোলাহলে মুখর, তখন বাইজিদের ভেতরটা যেন অন্য এক আগুনে জ্বলছে। বাসর রাতের কথা মনে আসতেই তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। মেহেরুন্নেসাকে একান্তে কাছে পাওয়ার চিন্তাই তাকে অস্থির করে তুলছে। মনে হচ্ছে কতদিনের অপেক্ষা, কত কল্পনা সব মিলিয়ে যেন তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত হয়ে উঠেছে। সে কল্পনায় দেখতে পায়, মেহেরুন্নেসা নীরবে বসে আছে, লাজুক চোখ নিচু করে আর সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই ভাবনাই তার বুকের ভেতর অদ্ভুত এক টান তৈরি করে।
সে চোখ বন্ধ করে এক মুহূর্ত, যেন নিজেকে সামলায়। কিন্তু অস্থিরতা কমে না, বরং আরও বেড়ে যায়। ব্যাকুল হয়ে ওঠে সে। আর এক মুহূর্তও স্থির থাকতে পারে না। দ্রুত পা ফেলে অন্দরের দিকে এগিয়ে যায়। তার চলার ভঙ্গিতেই স্পষ্ট, ভেতরে কতটা তাড়না কাজ করছে। দরজার সামনে এসে একবার থামে, গভীর শ্বাস নেয়, কিন্তু সেই শ্বাসও যেন অস্থির। ভেতরে প্রবেশ করতেই চারপাশে প্রস্তুতির আমেজ। দাসীরা হলুদের থালা সাজিয়ে রেখেছে, সুগন্ধ ছড়িয়ে আছে বাতাসে। বাইজিদকে দেখেই সবাই সসম্মানে সরে দাঁড়ায়। সে আর কিছু না বলে সোজা গিয়ে বসে পড়ে। তার চোখে এখন এক অদ্ভুত দীপ্তি, অপেক্ষা, তাড়না আর অদম্য আকাঙ্ক্ষার মিশেল। আজ আর কোনো বাধা নেই। আজকের প্রতিটা আয়োজন, প্রতিটা রীতি তাকে এক ধাপ করে এগিয়ে নিচ্ছে সেই মুহূর্তের দিকে। যখন মেহেরুন্নেসা হবে তার, একান্তে, চিরতরে। লাল মখমলের কাপড় বিছানো পিঁড়িটাতে বসে বাইজিদ হলুদ লাগালো। তবে তাকে হলুদ লাগাতে পারল কেবল মারজান, রত্নপ্রভা আর সুনেহেরা। বহিরাগত কোনো আত্মীয় মহিলা এমনকি সিমরান এর হাতে হলুদ লাগাতেও সে নারাজ। স্ত্রীকে যেমন আড়াল করে রাখছে, তারও উচিত স্ত্রীর হকের বিষয়টা দেখার। এই পর্যায়ে চরম অপমানিত হল সিমরান। হাতে হলুদ তুলে এগিয়ে নিয়ে গেলেও তা স্পর্শ করল না শাহজাদার গাল। সেই ক্ষোভটুকুও গিয়ে জমল মেহেরুন্নেসার ওপর। সব কিছুর জন্য মেহেরুন্নেসাকেই তার দায়ী মনে হচ্ছে। সন্ধ্যার শেষ আলোটা মিলিয়ে যেতে না যেতেই শাহাবাদ প্রাসাদের চারপাশে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। আকাশে ঝুলে থাকা আধো চাঁদের আলো যেন প্রাসাদের গা বেয়ে নেমে এসে অন্ধকারের সঙ্গে মিশে যাচ্ছে। দূরের জঙ্গলে মাঝে মাঝে শেয়ালের ডাক সব মিলিয়ে পরিবেশটা যেন রহস্যের গা ছমছমে পর্দায় মোড়া। মেহেরুন্নেসা আজ আর আগের মতো নির্লিপ্ততা নেই। তার চোখে আজ এক অদ্ভুত তীক্ষ্ণতা। সারাদিন ধরে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু মনের ভেতর সেই দৃশ্যটা বারবার ফিরে এসেছে। গতরাতে দেখা সেই সোনালি চুলের মেয়েটা। আর আজ সে নিশ্চিত, ওটা সুনেহেরা ছাড়া আর কেউ না। প্রাসাদের পিছনের কক্ষের জানালার আড়ালে দাঁড়িয়ে সে চুপচাপ লক্ষ্য রাখছিল। সময় যেন আজ ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটা মুহূর্ত তার ধৈর্যকে চ্যালেঞ্জ করছে। কিছুক্ষণ পরেই পেছনের দরজার দিকে হালকা একটা শব্দ। মেহেরুন্নেসার বুক ধক করে উঠল। সে নিঃশব্দে পর্দা সরিয়ে তাকালো। অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি ধীরে, খুব সাবধানে এগিয়ে যাচ্ছে। গায়ে কালো চাদর, মাথা ঢাকা। কিন্তু চাঁদের ফিকে আলো ঠিকই এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল তার সোনালি চুলগুলো। মেহেরুন্নেসার ঠোঁট শক্ত হয়ে এলো। সুনেহেরা, মৃদু স্বরে নিজের কাছেই ফিসফিস করল সে। আজ আর কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা আরও গভীর হল। সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এত রাতে একা? মেহেরুন্নেসার ভেতরে কৌতূহল আর অজানা ভয় মিশে এক অদ্ভুত ঝড় তুলল। কিন্তু ভয় তাকে থামানোর মতো শক্তিশালী নয়। বরং সেই ভয়ই যেন তাকে আরও সামনে ঠেলে দিচ্ছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগোল। প্রতিটা পদক্ষেপে সাবধানতা যেন মেঝের একটা শব্দও বাইরে পৌঁছাতে না পারে। দরজা খুলে বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল। চারপাশে অন্ধকার, শুধু দূরের প্রদীপগুলো কাঁপতে কাঁপতে জ্বলছে। সামনে, কিছুটা দূরে সুনেহেরা দ্রুত পায়ে হাঁটছে। কালকের মতো আজ ঘোড়া নেই সাথে। মূলত মাহাদির ঝামেলা এড়াতেই সুনেহেরা ঘোড়া আনতে আস্তাবলে যায়নি। মেহেরুন্নেসা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করতে লাগল। মাঝে মাঝে গাছের আড়ালে লুকিয়ে পড়ছে, কখনো প্রাসাদের দেয়ালের ছায়া ধরে এগোচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গতকাল তো সে নদী দিকে যাচ্ছিল। কিন্তু আজ সুনেহেরা যেন কোনো সাধারণ পথে যাচ্ছে না। সে সরাসরি বাগান পেরিয়ে উত্তরের জঙ্গলের দিকেই এগোচ্ছে, সেই জঙ্গল, যেটা নিয়ে প্রাসাদের দাসীদের ফিসফাস শুনেছে মেহেরুন্নেসা। যেখানে নাকি রাতের বেলা কেউ তাকানোরও সাহস করে না, কেউ কেউ বলে ওখানে এমন কিছু আছে, যা দিনের আলোয় দেখা যায় না। মেহেরুন্নেসার গা শিউরে উঠল। তবুও সে থামল না। তার মনে হলো, আজ যদি সে না যায়, তাহলে হয়তো এই রহস্য চিরকাল অজানাই থেকে যাবে। হঠাৎ সুনেহেরা থেমে গেল। মেহেরুন্নেসা তাড়াতাড়ি একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর সুনেহেরা ধীরে ধীরে মাথার চাদরটা খুলল। চাঁদের আলো এবার পুরোপুরি পড়ল তার মুখে। কিন্তু মেহেরুন্নেসার নিঃশ্বাস যেন আটকে গেল। ওটা কি সত্যিই সুনেহেরা, নাকি অন্য কেউ? কারণ তার ঠোঁটে ফুটে উঠল এক অচেনা, ঠান্ডা হাসি, যেটা মেহেরুন্নেসা আগে কখনো দেখেনি। আর ঠিক সেই মুহূর্তেই জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো কারো পায়ের শব্দ। একজন, দুজন না, পুরো একটা দল ছুটে আসছে এদিকে। সুনেহেরা মাথা ঘুরিয়ে তাকালো সেই অন্ধকারের দিকে, যেন কারো জন্যই অপেক্ষা করছিল। মেহেরুন্নেসার বুকের ভেতরটা কেঁপে উঠল। ও একা নয়। তার মনের ভেতর প্রতিধ্বনি হলো। অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা ছায়া।
কিন্তু তার মুখটা এখনো অদৃশ্য। আর ঠিক তখনই হঠাৎ পায়ের নিচে শুকনো ডাল ভেঙে যাওয়ার ক্ষীণ শব্দ। কোচ! মেহেরুন্নেসার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুনেহেরা তীক্ষ্ণ দৃষ্টিতে ঘুরে তাকালো। কে ওখানে? তার কণ্ঠে ছিল না ভয়, ছিল কেবল ঠান্ডা, হিসেবি সতর্ক। মেহেরুন্নেসা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, গাছের আড়ালে নিজেকে আরো গুটিয়ে নিল। চারপাশে আবার নেমে এলো নিস্তব্ধতা। শুধু হৃদস্পন্দনের শব্দটা যেন অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছে। আজকের রাতে কিছু একটা প্রকাশ পেতেই চলেছে। কিন্তু সেটা কি সত্য? নাকি আরো ভয়ঙ্কর কোনো মিথ্যা? জঙ্গলের নিস্তব্ধতা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। মেহেরুন্নেসা নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। সুনেহেরার দৃষ্টি তখনও অন্ধকারের গভীরে স্থির। ঝোপঝাড়ের ভেতর থেকে একের পর এক আলো জ্বলে উঠতে লাগল। হারিকেন। একটা, দুইটা, তারপর ধীরে ধীরে আরো, আরো। মুহূর্তের মধ্যেই অন্ধকার চিরে বেরিয়ে এলো সারি সারি কালো পোশাক পরা লোক। তাদের মুখ প্রায় ঢাকা, শুধু চোখ দুটো অস্পষ্টভাবে জ্বলজ্বল করছে। প্রত্যেকের হাতে একটি করে হারিকেন, কম্পমান আলোয় তাদের ছায়া গাছের গায়ে লম্বা হয়ে পড়ছে। মেহেরুন্নেসার গা শিউরে উঠল। এরা কারা? এতদিন কোথায় ছিল? লোকগুলো একে একে এসে থামল সুনেহেরার সামনে। তারপর নিঃশব্দে নিজেদের জায়গা ঠিক করে নিল। দুই সারিতে ভাগ হয়ে দাঁড়িয়ে পড়ল তারা। মাঝখানে ফাঁকা একটা পথ তৈরি হলো, যেন কারো জন্য সাজানো এক অদ্ভুত মঞ্চ। পুরো জায়গাটা এখন কেবল হারিকেনের হলদেটে আলোয় ভাসছে। কিন্তু কেউ কথা বলছে না। এক ফোঁটা শব্দ নেই, শুধু বাতাসের শব্দ, আর দূরে কোথাও শুকনো পাতার মর্মর। সুনেহেরা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে সেই অচেনা, ঠান্ডা হাসি এখনো লেগে আছে। যেন এই সবকিছু তার কাছে খুবই স্বাভাবিক, বরং সেই এদের অধিপতি। হঠাৎ একজন কালো পোশাকধারী সামনে এগিয়ে এলো। তার হাতে একটা ছোট বাক্স। বাক্সটা খুলতেই ভেতর থেকে বের হলো কিছু অদ্ভুত আকৃতির পাথর, প্রতিটা পাথরে খোদাই করা চিহ্ন, যেগুলো এই যুগের নয় বলেই মনে হয়। মেহেরুন্নেসার কপাল কুঁচকে গেল। এটা কেমন খেলা? সে নিজের মনেই প্রশ্ন করল। লোকগুলো একসাথে মাথা নিচু করল। তারপর শুরু হলো সেই অদ্ভুত খেলা। পাথরগুলো একে একে মাটিতে রাখা হলো একটা নির্দিষ্ট বিন্যাসে, যেন কোনো অজানা চক্র তৈরি হচ্ছে। প্রতিটা চালের সঙ্গে সঙ্গে হারিকেনের আলো কাঁপছে, আর বাতাসটা ভারী হয়ে উঠছে। সুনেহেরা এক পা এগিয়ে এল। তার চোখে এখন অদ্ভুত এক তীক্ষ্ণ দীপ্তি। সে পাথরগুলোর দিকে তাকালো, তারপর খুব ধীরে একটা পাথর তুলে অন্য জায়গায় বসালো। মুহূর্তেই চারপাশে থাকা লোকগুলোর মধ্যে এক অদ্ভুত সাড়া পড়ে গেল। তারা কেউ নড়ল না, কিন্তু তাদের নিঃশ্বাস যেন একসাথে থেমে গেল। এরপর একে একে তারা চাল দিতে লাগল। কিন্তু যতবারই তারা চেষ্টা করছে, সুনেহেরা যেন আগেই বুঝে নিচ্ছে সব। তার প্রতিটা চাল নিখুঁত, হিসেবি, অপরাজেয়। সময় যেন থমকে গেছে। শেষে একটা নির্দিষ্ট পাথর সরাতেই পুরো বিন্যাসটা বদলে গেল। একটা নিঃশব্দ বিস্ফোরণের মতো অনুভূতি ছড়িয়ে পড়ল চারপাশে। সব হারিকেনের আলো একসাথে দপ করে জ্বলে উঠল, তারপর আবার স্থির। লোকগুলো একসাথে মাথা নিচু করল, যেন পরাজয় স্বীকার। মেহেরুন্নেসার চোখ বিস্ময় বড় হয়ে গেল। বুকের ভেতরটা ধকধক করছে। সুনেহেরা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে আবার সেই রহস্যময় হাসি ফুটে উঠল। কিন্তু এবার সেই হাসিতে ছিল এক ধরনের কর্তৃত্ব, এক ধরনের অদৃশ্য শক্তির ছাপ। সে কিছু বলল না, তবুও সবাই বুঝে গেল, খেলা শেষ। তারপর যা ঘটল, তা আরও অদ্ভুত। এক এক করে লোকগুলো ঘুরে দাঁড়ালো। তাদের হারিকেনের আলো ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। তারা আবার দুই লাইনে দাঁড়িয়ে, কিন্তু এবার ফিরে যাচ্ছে। কোথায়? উত্তরের দিকে। উত্তরের প্রাসাদ, যে প্রাসাদের মানেই আতঙ্ক। এত বছর ধরে মূল প্রাসাদের পিছনে গোপন করে রাখা হয়েছে সেই প্রাসাদ। মেহেরুন্নেসার শরীর ঠান্ডা হয়ে গেল। উত্তরের প্রাসাদ। তার মনে পড়ল সেই রহস্যময় কথা, সেই নিষিদ্ধ জায়গা। সুনেহেরা শেষবারের মতো চারপাশে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো, তার দৃষ্টি যেন সোজা মেহেরুন্নেসার লুকিয়ে থাকা জায়গার দিকেই থেমে গেল। মেহেরুন্নেসার বুক কেঁপে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। কিন্তু সুনেহেরা কিছু বলল না। শুধু ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে হাঁটা দিল দক্ষিণ দিকে। এদিকেই প্রাসাদ। মেহেরুন্নেসা বুঝল ওর পিছু পিছু না ফিরলে হারিয়ে যাবে সে এই জঙ্গলে। দ্রুত তাল মেলাতে লাগল সুনেহেরার সাথে। কিন্তু কিছু মুহূর্তের ব্যবধানেই হারিয়ে গেল সুনেহেরা। মেহেরুন্নেসা তখন খুব ঘাবড়ালো। হলুদ ভারী শাড়িটা তার গায়ে, ওপরে শুধু একটা শাল জড়ানো। খালি পায়ে দ্রুত ছুটে চলেছে কেবল চোখের আন্দাজে। কিছু দূর এগোতেই পিছনে শোনা গেল কারো পায়ের আওয়াজ। মেহেরুন্নেসা আরো জোরে ছুটতে লাগল।
কিছুক্ষণ পর খেয়াল করল পিছন থেকে চাঁদের আলোয় তার কাছাকাছি বড় এক ছায়া পড়েছে। ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে কোনো অবয়ব। মেহেরুন্নেসা ঢোক গিলে ভয়ে ভয়ে পিছনে ফিরতেই দৃশ্যমান হলো সেই অবয়ব। সকালের নরম আলোটা জানালার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে। আলোর সাথে মিশে আছে কাঁচা হলুদের গন্ধ, আতরের মিষ্টি সুবাস আর মানুষের ফিসফাস শব্দ। সেই শব্দেই ধীরে ধীরে চোখ মেলে মেহেরুন্নেসা। চোখ খুলেই যেন থমকে যায় সে। চারপাশে এত লোকজন, দাসী, আত্মীয়া, সখীরা সবাই তাকে ঘিরে আছে। কেউ শাড়ি গুছিয়ে রাখছে, কেউ গয়নার বাক্স খুলছে, কেউ আবার তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। যেন পুরো ঘরটা উৎসবের রঙে রঙিন। এক মুহূর্তের জন্য মেহেরুন্নেসা কিছুই বুঝতে পারে না। তার দৃষ্টি ছুটে যায় নিজের দিকে। এই তো তার নিজের ঘর, নিজের বিছানা, অথচ হঠাৎই গত রাতের স্মৃতি ঝলসে ওঠে তার মনে। বুকটা যেন ধক করে ওঠে। আমি আমি এখানে কিভাবে এলাম? মনে মনে প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে। সে স্পষ্ট মনে করতে পারছে সে তো জঙ্গলের ভেতরে ছিল। তাহলে কে তাকে এখানে নিয়ে এলো? কিভাবে? মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তখনই পাশে বসা রত্নপ্রভা খেয়াল করে তার অস্বাভাবিক চেহারা। ভ্রু কুঁচকে মেহেরুন্নেসার মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, কি হয়েছে মেহের? শরীর খারাপ লাগছে নাকি? মেহেরুন্নেসা চমকে তাকায় তার দিকে। কয়েক সেকেন্ড যেন কথা হারিয়ে ফেলে সে। রত্নপ্রভা একটু কাছে সরে আসে, তার কপালে হাত রাখে। জ্বর তো নেই, কিন্তু মুখটা এমন ফ্যাকাশে কেন? কিছু হয়েছে? মেহেরুন্নেসা এক মুহূর্ত চুপ থাকে। তার চোখে তখনও স্পষ্ট আতঙ্কের ছায়া। কিন্তু চারপাশে এত মানুষ, এত প্রশ্ন, আর আজ তার বিয়ের দিন। না, এখন কিছু বলা যাবে না। নিজেকে জোর করে সামলে নিয়ে সে হালকা হাসার চেষ্টা করে। না, কিছু হয়নি। হয়তো ঘুমটা ঠিক মতো হয়নি। তার কণ্ঠে স্বাভাবিকতা আনার চেষ্টা থাকলেও ভেতরের কাঁপনটা পুরোপুরি চাপা থাকে না। রত্নপ্রভা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সন্দেহের দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। তারপরও আর কিছু না বলে মৃদু স্বরে বলে, আজ কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় দিন। কোনো চিন্তা মাথায় আনবে না। সব ঠিক আছে তো? মেহেরুন্নেসা মাথা নাড়ে। হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু তার ভেতরের কণ্ঠ তখন চিৎকার করে বলছে, কিছুই ঠিক নেই। কিছু বেঠিক হচ্ছে এই প্রাসাদে। যা একদমই ঠিক নয়। চারপাশে আবার কোলাহল শুরু হয়ে যায়। দাসীরা এগিয়ে এসে তাকে ঘিরে ধরে। বিবি, দ্রুত উঠুন, গোসলের সময় হয়ে গেছে। এই শাড়িটা পরাবো আপনাকে, একেবারে রাজকন্যার মতো লাগবে। দেখবেন, আজ সবাই তাকিয়ে থাকবে আপনার দিকে। রত্নপ্রভা চোখ রাঙানি দিয়ে বলল, সবাই নয়, শুধু যার স্ত্রী সেই। তাদের কথায় হাসি, উচ্ছ্বাস, আনন্দ সবই আছে। কিন্তু মেহেরুন্নেসার কানে সেগুলো যেন দূরের কোনো আওয়াজের মতো লাগে। সে ধীরে ধীরে উঠে বসে। তার চোখ আবার একবার ঘরের চারপাশে ঘুরে যায়। সবকিছুই পরিচিত, তবুও আজ অদ্ভুত লাগছে। গত রাতের ঘটনাটা কি স্বপ্ন ছিল? তার মনে পড়ে সেই মুহূর্তটা, যখন সে অনুভব করেছিল কেউ তাকে দেখছে। তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা এক অজানা উপস্থিতি। এগুলো তো স্বপ্ন হতেই পারে না। মেহেরুন্নেসার আঙুলগুলো অজান্তেই কেঁপে ওঠে। রত্নপ্রভা আবার তার দিকে তাকিয়ে বলে, কি ভাবছো এত? মেহেরুন্নেসা এবার দ্রুত নিজেকে সামলায়। কিছু না, আজ তো আমার বিয়ে একটু। রত্নপ্রভা হেসে ওঠে। চিন্তা হচ্ছে? ওটা হওয়াটাই স্বাভাবিক। সব মেয়েরই এমন লাগে। চারপাশে থাকা দাসীরাও হাসতে থাকে। কিন্তু মেহেরুন্নেসা জানে তার এই অনুভূতি শুধু বিয়ের জন্য নয়। তার ভেতরে এক অজানা ভয় কাজ করছে। একটা অদ্ভুত রহস্য তাকে ঘিরে ধরছে। সে চুপচাপ নিজের হাত দুটো জড়িয়ে ধরে। মনে মনে প্রতিজ্ঞা করে, আজ কিছুই প্রকাশ করবে না। আজ তার বিয়ে, সবকিছু স্বাভাবিক রাখতেই হবে। সাজঘরে তখন হালকা কোলাহল। দাসীরা যে যার কাজ নিয়ে ব্যস্ত। মাঝখানে পিঁড়ির ওপর সোজা হয়ে বসে আছে মেহেরুন্নেসা। মাথা নিচু, চোখে লাজ, কিন্তু ভেতরে ভেতরে চাপা অস্থিরতা। এক দাসী এসে লাল জমকালো পোশাকটা তার গায়ে জড়িয়ে দেয়। ভারী কাপড়, পুরোটা জুড়ে সোনালি জড়ি আর সূক্ষ্ম নকশা। পোশাকটা পরতেই যেন তার পুরো শরীরের গঠন আরও স্পষ্ট হয়ে ওঠে, রাজকীয়, গম্ভীর, কোমল। তারপর একে একে গয়না পরানো শুরু হয়। গলায় মোটা সোনার হার, তার ওপর আরেকটা স্তর করা লম্বা হার। কানে ভারী ঝুমকা, কপালে টিকলি। নাকে নথটা পরানোর সময় দাসী একটু থেমে যায়। হায় আল্লাহ, কি মানাইছে! হাতে চুড়ি পরাতে পরাতে আরেকজন বলে ওঠে, এমন বউ এই মহলে তো দূর, গোটা রাজ্যে আর আসেনি কোনোদিন। চুলগুলো সুন্দর করে আছড়ে খোপা করা হয়। তারপর সেই খোপায় গুজে দেওয়া হয় তাজা ফুল, বেলি আর গোলাপ। ফুলের গন্ধে ঘরটা ভরে যায়।
সবশেষে যখন আয়নাটা সামনে ধরা হয়, তখন মেহেরুন্নেসা একটু মুখ তুলে তাকায়। কিছুক্ষণ চুপ করে থাকে। নিজেকে দেখে সে নিজেই যেন বিশ্বাস করতে পারে না। এটা কি সত্যিই সে? পাশে দাঁড়িয়ে থাকা দাসীরা আর জমিদার বাড়ির নারী সদস্যরা একদৃষ্টিতে তাকিয়ে আছে। কারো চোখে বিস্ময়, কারো ঠোঁটে মুগ্ধতা। মাশাল্লাহ, চোখ সরানো যায় না। একেবারে জমিদার বাড়ির যজ্ঞ বউ। কথাগুলো একটার পর একটা ভেসে আসে। মেহেরুন্নেসা মাথা নিচু করে ফেলে। ঠোঁটের কোণে হালকা কাঁপন, আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে নেয়। তার এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে পড়ছে নিজের আব্বুকে। যেই মানুষটা সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে মেহেরকে। প্রতিটা বিষয়ে সঙ্গ দিয়েছে, বুঝেছে। কত স্বপ্ন ছিল তার মেয়ের বিয়ে নিয়ে। চোখ ভরে ওঠে তার পানিতে। আজ সেই মেহেরের বিয়ে হচ্ছে জমিদার পুত্রের সাথে, অথচ তার বাবা এখানে উপস্থিত নেই। এইসবের মাঝেই একটু দূরে দাঁড়িয়ে আছে সিমরান। তার মুখে কোনো হাসি নেই। চোখে শুধু তীক্ষ্ণ দৃষ্টি। সবার কথা শুনছে, কিন্তু কিছু বলছে না। হাত দুটো জোরে চেপে ধরে আছে। নখগুলো তালুতে বসে যাচ্ছে। মনে মনে বলে, এই মেয়ে না জানি শাহজাদার কত আদর পাবে। যেগুলো আমি পাওয়ার স্বপ্ন দেখতাম। হয়তো আমার ভাবনার চাইতেও বেশি ভালোবাসবে শাহজাদা তাকে। তার চোখ মেহেরুন্নেসার ওপর স্থির হয়ে থাকে। মাথা থেকে পা পর্যন্ত একবার দেখেও নেয়। তারপর ঠোঁট বাঁকিয়ে ফেলে। পাশে থাকা আরেক দাসী যখন বলে, একদম রানী লাগছে। সিমরান আর সহ্য করতে পারে না। মুখ ঘুরিয়ে নেয়। তার বুকের ভেতরটা জ্বলে উঠছে। কিন্তু বাইরে থেকে সে চুপ। শুধু চোখের ভেতর সেই হিংসাটা স্পষ্ট হয়ে থাকে। সাজঘরের ভেতর তখনও ফিসফাস, প্রশংসা, আর মুগ্ধ দৃষ্টি। মেহেরুন্নেসা চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। সিমরান উল্টো দিকে হাঁটা শুরু করল। তার মুখ গম্ভীর, চোখে অদ্ভুত এক অস্থিরতা। সে ধীরে ধীরে দরজার দিকে পা বাড়াতেই পেছনে থেকে সুনেহেরার করা গলা। কোথায় যাচ্ছ? সিমরান একটু থামে। তারপর ঘুরে তাকায়। ঠোঁট সোজা করে বলে, দেখতে যাচ্ছি শাহজাদা প্রস্তুত হচ্ছে কিনা। ঘরের ভেতর মুহূর্তে নীরবতা নেমে আসে। কয়েকজন দাসী একে অপরের দিকে তাকায়। সুনেহেরা ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে স্পষ্ট কঠোরতা। তোমার যাওয়ার দরকার নেই। সিমরান ভ্রু কুঁচকে ফেলে। কেন, আমি কি যেতে পারি না? সুনেহেরা এবার একদম সামনে এসে দাঁড়ায়। নিচু স্বরে, প্রতিটা শব্দে চাপা তীক্ষ্ণতা রেখে বলল, এখন থেকে শাহজাদার চিন্তা তুমি বাদ দাও। সিমরান কিছু বলতে যাবে, ঠিক তখনই সুনেহেরা আবার বলে, এখন থেকে তার স্ত্রী আছে। বুঝেছ? কথাটা যেন সরাসরি গিয়ে লাগে সিমরানের বুকে। তার চোখ এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। ঠোঁট শক্ত হয়ে যায়। চারপাশে যারা দাঁড়িয়ে ছিল, তারা নিঃশব্দে সব দেখছে। সিমরান কিছু বলে না। শুধু একবার মেহেরুন্নেসার দিকে তাকায়। সেই দৃষ্টিতে স্পষ্ট জ্বালা, অপমান, আর অদ্ভুত এক প্রতিশোধের ইঙ্গিত। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আবার নিজের জায়গায় এসে বসে পড়ে। কিন্তু তার হাত দুটো এখনো শক্ত করে চেপে ধরা। মাথা নিচু, কিন্তু চোখ দুটো ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা। বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে জমিদার পুত্র বাইজিদ। গোসল সেরে এসেছে সে। ভেজা চুল পেছনে আঁচড়ানো, কয়েকটি ভেজা গোছা কপালের কাছে এসে পড়েছে। গায়ের রং ফর্সা হলেও তার মধ্যে এক অদ্ভুত দীপ্তি যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। চোয়াল শক্ত, নাক সোজা, আর সেই সবুজাব চোখ তীক্ষ্ণ, গভীর, যেন কারো ভেতরটা দেখে ফেলতে পারে। দাসীরা ধীরে ধীরে তাকে শেরওয়ানি পরিয়ে দিচ্ছে। গাঢ় রঙের ভারী শেরওয়ানিটা গায়ে উঠতেই যেন তার পুরো অবয়বটাই বদলে যায়। বুক চওড়া হয়ে ওঠে, কাঁধে রাজকীয় ভর, হাঁটায় একটা স্বাভাবিক দম্ভ চলে আসে। সোনালি কারুকাজগুলো আলোয় ঝিলমিল করে তার প্রতিটা নড়াচড়ায়। একজন দাস পাগড়ি বেঁধে দেয় যত্ন করে। ভাঁজের পর ভাঁজ ঠিক করে বসানো হয়। সামনে ছোট্ট অলংকারটা লাগাতেই যেন তার মুখের দিক থেকে চোখ সরানোই কঠিন হয়ে পড়ে। বাইজিদ আয়নার দিকে তাকিয়ে আছে, কিন্তু নিজের দিকে না। তার দৃষ্টি যেন কোথাও দূরে। ক্ষণে ক্ষণে তার মনে ভেসে ওঠে মেয়েটার মুখ। লাল পোশাকে কেমন লাগবে তাকে? মাথা নিচু করে বসে থাকবে? নাকি একবার চোখ তুলে তাকাবে? বাইজিদের গলা শুকিয়ে আসে হালকা। সে কল্পনা করে ঘোমটার আড়াল থেকে ধীরে ধীরে মুখটা তুলছে মেহেরুন্নেসা। তার চোখে লাজ, ঠোঁটে কাঁপন। কাছাকাছি বসলে কেমন গন্ধ আসবে তার চুল থেকে? সেই তাজা ফুলের। বাইজিদের বুকের ভেতর ধক করে ওঠে। তার শ্বাস একটু ভারী হয়ে যায়। দাসরা একসময় সরে যায়। কেউ খেয়ালি করে না, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটার ভেতরে কি ঝড় চলছে। সে একা হয়ে যায় ঘরে। ধীরে ধীরে এক পা এগিয়ে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়ায়।
নিজের চোখের দিকে তাকায় কিন্তু সেখানে নিজের প্রতিচ্ছবি নয়, সে যেন অন্য কাউকে খুঁজছে। তার ঠোঁট নড়ে। মেহেরুন্নেসা নামটা উচ্চারণ করতেই তার চোখে এক অদ্ভুত তীব্রতা জেগে ওঠে। কখন সব শেষ হবে, কখন সে তাকে নিজের কাছে পাবে? তার কল্পনা থামে না। বাসর ঘর, নিভু আলো। মেহেরুন্নেসা চুপ করে বসে আছে। সে এগিয়ে যাচ্ছে। তার হাত ছুঁয়ে দিলে কেঁপে উঠবে কি? এইসব ভাবতেই তার আঙুলগুলো মুঠো হয়ে যায়। বাইজিদ চোখ বন্ধ করে একবার গভীর নিঃশ্বাস নেয়। নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার ভেতরের অস্থিরতা লুকানো যায় না। আবার চোখ খুলে আয়নায় তাকায়। আজ সে শুধু জমিদার পুত্র না। আজ সে একজন পুরুষ, যে অপেক্ষা করছে তার স্ত্রীকে নিজের করে পাওয়ার। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে। চোখে জ্বলতে থাকে অধীরতা আর দহন। আর বেশি দেরি নেই। নিজের সাথেই ফিসফিস করে বলে ওঠে বাইজিদ। ভিতরটা ভীষণ রকম পুড়ছে। সম্ভব হলে সময়টাকে আরও একটু এগিয়ে দিত টেনে। কিন্তু তাও সম্ভব না। মনে উদয় হলো একবার মেহেরুন্নেসাকে দেখার প্রয়াস। ভীষণ স্বাদ জাগলো দেখার কেমন লাগছে তাকে বউ সাজে। একবার গেলে মন্দ হয় না। পাশেই দাঁড়ানো মাহাদি। বাইজিদ মাথার পাগড়িটা খুলে মাহাদির হাতে দিয়ে কক্ষ থেকে বের হতে লাগল। মাহাদি লোকটাকে ভীষণ ভালো বোঝে। মুচকি হেসে বলল, আজ তাকে দেখার কোনো সুযোগই নেই শাহজাদা। কমপক্ষে শখানিক নারীরা তাকে ঘিরে আছে। বাইজিদের পা থামার আগে কুচকালো কপালখানা। অস্থিরতা ছাপিয়ে উঠল রুক্ষতা। কে অনুমতি দিয়েছে? বাইজিদ কপট রাগ দেখিয়ে এগিয়ে এলো মাহাদির নিকট। আমি বারে বারে না করেছিলাম তাকে জনসম্মুখে না আনতে। কোনো বহিরাগত নারীও যেন তার দর্শন না পায়। বলেছিলাম কি না? মাহাদি শান্ত গলায় বলল, আমি খোঁজ নিয়েছি শাহজাদা, সকলেই অন্দরের নারী। কোনো বহিরাগত নেই। বাইজিদ শান্ত হল না। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে শ্বাস নিল বড় করে। তবুও, এত মানুষের সামনে ওকে বসানোটা কি ঠিক হয়েছে? বদ নজর কি কেবল পুরুষরাই দেয়? নারীরাও তো দিতে পারে, তাই না? মাহাদির চোখ জোড়া যেন হেসে ওঠে। কখনো কোনো নারীর ব্যাপারে মন্তব্য শোনা যায়নি যেই জমিদার পুত্রের কাছ থেকে। সে আজ কোনো এক নারীর চিন্তায় দিকশূন্য হয়ে পড়ছে। কত উতলা আর অস্থির লাগছে তাকে। আলগোছে হেসে বলল, এক্ষুনি আপনাদের বিবাহ কার্য শুরু হতে চলেছে শাহজাদা। হ্যাঁ, জলদি ক। মুখ ফসকে কথাটা বলে ফেলতেই বেশ লজ্জায় পড়ে গেল বাইজিদ। এখানে তার দোষই বাকি। মাথা ঠিক আছে নাকি তার? মাহাদি পাগড়িটা বাইজিদের মাথায় পরিয়ে দিয়ে ইশারা করল অন্দরে যেতে। অন্দরমহলের সেই বিশাল কক্ষটা যেন আজ স্বর্গের কোনো টুকরো। চারদিকে গাঁদা, রজনীগন্ধা আর গোলাপের মালা ঝুলছে, বাতাসে মিশে আছে মিষ্টি এক ঘ্রাণ। মাটিতে পাতা নরম কারুকাজ করা গালিচা, তার উপর ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা যেন প্রতিটা পদক্ষেপেই ফুটে উঠছে নতুন সৌন্দর্য। দু পাশ দিয়ে ধীরে ধীরে অন্দরমহলে প্রবেশ করে বাইজিদ আর মেহেরুন্নেসা। চারদিকে ফিসফাস, দাসীদের চুপি চুপি হাসি, আর বড়দের গম্ভীর দৃষ্টি সব মিলিয়ে এক অদ্ভুত আবহ। মেহেরুন্নেসাকে বসানো হয় এক পাশে। মাথা নিচু, লাজে রাঙা গাল, চোখের পাতা কাঁপছে হালকা হাওয়ার মতো। তার গায়ে লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া পুরো শরীরটা যেন ঝলমল করছে প্রদীপের আলোয়। পাশে বসা দাসীরা তার ঘোমটা ঠিক করে দেয় বারবার। অন্য পাশে বসে বাইজিদ। জমকালো শেরওয়ানিতে তাকে যেন যজ্ঞ রাজপুত্রের মতো লাগছে। গাঢ় রঙের পোশাকে সোনালি কারুকাজ, মাথায় পাগড়ি, চোখে এক অদ্ভুত তীব্রতা। কিন্তু তার সেই দৃষ্টি বারবার ছুটে যাচ্ছে মেহেরুন্নেসার দিকে। দুজনের মাঝখানে টানিয়ে দেওয়া হয় বড় একটি দোপাট্টা। নরম, রঙিন কাপড়টা যেন এক অদৃশ্য দেয়াল, তবুও সেই দেয়ালের ওপার থেকে অনুভব করা যায় একে অপরের উপস্থিতি। বাইজিদের বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছে। তার মনে হাজারটা প্রশ্ন, হাজারটা কল্পনা। এই মেয়েটা এখন থেকে আমার, একান্ত আমার। তার ঠোঁটে হালকা হাসি খেলে যায়, কিন্তু চোখে স্পষ্ট অস্থিরতা। ওদিকে মেহেরুন্নেসা অনুভব করছে তার দৃষ্টি। ঘোমটার আড়ালেও সে যেন টের পাচ্ছে সেই তীক্ষ্ণ দৃষ্টি, যা তার বুক কাঁপিয়ে দিচ্ছে। অজানা এক শিহরণ ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। এমন সময় কক্ষের মাঝখানে এসে বসেন কাজী। চারদিকে এক মুহূর্তে নেমে আসে নীরবতা। শুধু শোনা যায় কাগজের শব্দ আর কাজীর গম্ভীর কণ্ঠ। কাজী ধীরে ধীরে বিয়ের খুতবা শুরু করেন। তার কণ্ঠস্বর গম্ভীর, ভারী, প্রতিটা শব্দ যেন কক্ষের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই মাথা নিচু করে শোনে। পরিবেশটা হয়ে ওঠে আরো পবিত্র, আরো গভীর। প্রথমে বাইজিদের দিকে প্রশ্ন আসে।
শাহাবাদ রাজ্যের দক্ষিণের বাসিন্দ জনাব শামসুর হাওলাদার এর একমাত্র কন্যা মেহেরুন্নেসা নূরকে 250 স্বর্ণ মুদ্রা দেন মোহর নগদ দিয়া, নিজ জ্ঞানে স্বেচ্ছায় বিবাহের জন্য রাজি থাকিলে বলুন কবুল। তার নাম উচ্চারণ হতেই সে একটু সোজা হয়ে বসে, গলা শুকিয়ে আসে, তবুও দৃঢ় কণ্ঠে বলে, কবুল। তার কণ্ঠে ছিল এক ধরনের নিশ্চয়তা, যেন বহুদিনের অপেক্ষার পর পাওয়া কোনো স্বপ্নের স্বীকৃতি। 3বার একই প্রশ্ন, আর 3বারই তার সেই দৃঢ় উত্তর, কবুল, কবুল, কবুল। ওপাশে বসে থাকা মেহেরুন্নেসার বুক কেঁপে ওঠে বাইজিদের বলা প্রতিটা শব্দে। এরপর কাজীর কণ্ঠ ধীরে ধীরে তার দিকে ফিরে আসে। শাহাবাদ রাজ্যের জমিদার বাকের শাহের একমাত্র পুত্র বাইজিদ শাহকে 250 স্বর্ণ মুদ্রা দেনমোহর ধার্য করিয়া এবং না নগদ বুঝিয়া পাইয়া বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। ঘোমটার আড়ালে মেহেরুন্নেসার ঠোঁট কাঁপে, হাতের আঙুলগুলো জড়িয়ে যায় একসাথে। পাশে বসা দাসী তার কানে আস্তে করে বলে, বলুন বেগম, কবুল বলুন। অস্বস্তিতে জড়িয়ে যাচ্ছে মেহেরুন্নেসা। গলা দিয়ে একটুও শব্দ বের হচ্ছে না। রত্নপ্রভা এগিয়ে গিয়ে মেহেরুন্নেসার হাত দুখানা শক্ত করে ধরল। এতে যদি একটু সাহস পায়। মেহেরুন্নেসার সারা শব্দ না পেয়ে বাইজিদ উসখুস করতে শুরু করে। কাজী ফের বলল, মা, রাজি থাকলে বলুন কবুল। একটু থেমে, লাজে আর কাপা কণ্ঠে মেহেরুন্নেসা উচ্চারণ করে, কবুল। তার সেই নরম কণ্ঠ যেন বাইজিদের হৃদয় গিয়ে লাগে। এতক্ষণের অস্বস্তি আর বুকের ভিতর জ্বলা আগুন যেন এক ঝটকায় শান্ত হয়ে যায়। শীতল হয় তার জ্বলতে থাকা বুকটা। দ্বিতীয়বার, কবুল। তৃতীয়বার, কবুল। শব্দগুলো খুব ছোট, কিন্তু তাতে লুকিয়ে আছে এক নতুন জীবনের শুরু। কাজী দোয়া পড়েন। চারদিকে আমিন ধ্বনি ওঠে। ফুলের গন্ধে ভরা সেই কক্ষ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। দোপাট্টার দুই পাশে বসে থাকা দুজন মানুষ আর এখন আর আলাদা নয়। এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছে তারা। সবাই দুই হাত তুলে মোনাজাত করে নবদম্পতির জন্য। সিমরানের পানিতে টইটম্বুর চোখ জোড়া থেকে কয়েক ফোঁটা পানি মোনাজাতে তোলা হাতের তালুতে পড়ে টুপ করে। আজ থেকে তাকে ছেড়ে দিতে হবে শাহজাদাকে পাওয়ার স্বপ্ন। স্বাক্ষরিতভাবে হারালো আজ সব পাওয়া না পাওয়ার অধিকার। মোনাজাত শেষে কাজী অনুমতি দিলেন শাহজাদাকে তার স্ত্রীর মুখ দেখতে। সকল পুরুষরা সারিবদ্ধভাবে অন্দর ত্যাগ করল। বাইজিদ গিয়ে বসল মেহেরুন্নেসার পাশে। খুব কাছাকাছি, একদম গা ঘেঁষে। মেহেরুন্নেসা লজ্জা পাচ্ছে ভীষণ তাকে এত কাছে বসতে দেখে। কিন্তু চোখ তুলছে না ঘোমটা থেকে। সুনেহেরা আর রত্নপ্রভা ফুলে মোড়ানো বড় একখানা গোল আয়না এনে ধরল তাদের সামনে। বাইজিদের চোখ আটকে গেল আয়নায় প্রতিফলিত হওয়া তার স্ত্রীর রূপে। সুনেহেরা হাসিমুখে বলল, বলো ভাইজান, কি দেখছ? বাইজিদ অবিলম্বে উত্তর দিল, আমার চাঁদ। হো হো করে হেসে উঠল সবাই। মেহেরুন্নেসা যেন আরো লাল হয়ে উঠল লজ্জায়। এবার পালা তার বলার, কিন্তু মেহেরুন্নেসা তাকিয়েই দেখছে না আয়নার দিকে। অবশেষে সবার জোড়াজড়িতে তাকালো আয়নায়। বাইজিদের কামুক চোখে মেহেরুন্নেসার চোখ পড়তেই বাইজিদ চুমু ইশারা করল ঠোঁট দিয়ে। মেহের সঙ্গে সঙ্গে বুঝল আবার। এবার বোধ হয় আর চোখ খোলানো যাবে না মেয়েটার। চোখ মুখ খিচে বন্ধ করে রাখা অবস্থায় মেহেরুন্নেসা নিজের পোশাক ভেদ করে উন্মুক্ত কোমরে পুরুষালী হাতের স্পর্শ পেল। যা ধীরে ধীরে উদর বরাবর এগোচ্ছে। ধুকপুকানি যেন বাড়ল আরো। জোরতায় মেয়ে গুটিয়ে যাচ্ছে বাইজিদের সাথে। আয়নাখানার সেই অপার্থিব মুহূর্ত বিদ্যমান। মেহেরুন্নেসা আর বাইজিদ পাশাপাশি বসে আছে। মাঝখানে রাখা ফুলে মোড়ানো আয়না, যেখানে একসাথে ভেসে উঠছে জনের মুখ। চারপাশে ফুলের ঘ্রাণ, মৃদু আতরের সুবাস, আর সোনালি প্রদীপের আলোয় যেন সময়টাই থমকে গেছে। মেহেরুন্নেসার লাজুক দৃষ্টি বারবার নিচু হয়ে আসছে, আর বাইজিদ আয়নায় তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে। যেন এই আয়নার ভেতরেই সে নিজের ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে, এই শান্ত মুখটা নিয়ে। হঠাৎ দূরে কোথাও একটা ভারী দরজা বন্ধ হওয়ার শব্দ। সকলেই চমকে তাকালো সেদিকে। ধরো, পালাতে দিও না, ওইদিকে গেছে রক্ষীরা, সবাই ছুটে যাও। মুহূর্তের মধ্যেই সেই শান্ত পরিবেশ ভেঙে চুরমার হয়ে যায়। চারদিকে হুড়োহুড়ি, চিৎকার, দৌড়াদৌড়ি। রাজপ্রাসাদের ভেতর যেন হঠাৎ ঝড় নেমে আসে। দাসীরা আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে, কেউ কেউ মেহেরুন্নেসার পাশে ছুটে আসে। মেহেরুন্নেসা চমকে উঠে বাইজিদের দিকে তাকায়। কি হচ্ছে? বাইজিদের মুখের সেই মুগ্ধতা এক ঝটকায় মিলিয়ে যায়। চোখে নেমে আসে তীক্ষ্ণ সতর্ক। সে ধীরে দাঁড়িয়ে পড়ে, চারপাশে একবার দৃষ্টি বুলায়। ঠিক তখনই ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে এক খাস লোক, শ্বাসপ্রশ্বাস দ্রুত, মুখে ভয় আর উত্তেজনার ছাপ। হুজুর। সে নিচু হয়ে সালাম জানায়। কারাগার থেকে একজন বন্দী পালিয়েছে।
বাইজিদের চোখ সংকুচিত হয়। কে? লোকটা গিলতে গিলতে বলে। মিরান, দুঃসাহসী নারী বন্দী, হুজুর সে পালিয়ে গেছে। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। মিরান নামটা যেন বাতাসে এক অশুভ স্রোত বয়ে আনে। বাইজিদের চোয়াল শক্ত হয়ে ওঠে। তার চোখে ফুটে ওঠে অদ্ভুত এক কঠোরতা, যেন এই নাম তার ভেতরের কোনো পুরনো ক্ষতকে আবার জাগিয়ে দিয়েছে। সে ধীরে মেহেরুন্নেসার দিকে ঘুরে দাঁড়ায়। মেহেরুন্নেসার মুখে স্পষ্ট ভয়, সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা টের পাচ্ছে। বাইজিদ এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলে, তুমি এখনই আমার কক্ষে চলে যাও। মেহেরুন্নেসা হতবাক। কিন্তু, কোনো কিন্তু না, কণ্ঠ কঠোর হয়ে ওঠে। এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। একটু থেমে, কণ্ঠ নরম করে যোগ করে। দাসীদের সাথে যাও। দরজা বন্ধ করে ভেতরে থাকবে। আমি না আসা পর্যন্ত বাইরে বের হবে না। তার চোখে এবার স্পষ্ট উদ্বেগ, শুধু জমিদার পুত্রের দায়িত্ব নয়, যেন ব্যক্তিগত কোনো ভয়ও কাজ করছে। মেহেরুন্নেসা আর প্রশ্ন করে না। নিঃশব্দে মাথা নাড়ে। দাসীরা তাকে ঘিরে দ্রুত সরে যেতে থাকে। যাওয়ার আগে একবার পেছনে তাকায় সে। বাইজিদ তখন পুরোপুরি বদলে গেছে। মুহূর্ত আগেও যে মানুষটা আয়নায় তার মুখ দেখে মুগ্ধ হচ্ছিল, এখন সে যেন এক কঠোর যোদ্ধা, চোখে আগুন, মুখে দৃঢ়তা। খাস লোকটির দিকে ঘুরে বাইজিদ গর্জে ওঠে। সব দরজা বন্ধ করে দাও। প্রাসাদের 1 ইঞ্চি জায়গাও খুঁজে দেখতে হবে। মিরান বাইরে যেতে পারবে না, যেভাবেই হোক তাকে ধরতে হবে। পাগড়িটা ফেলেই ছুটে চলল বাইজিদ। সুনেহেরা এসে মেহেরুন্নেসাকে টেনে তুলল। তার পরনে ভারী পোশাক। আতঙ্কে চোখ মুখ শুকিয়ে গেছে। সব রক্ষীরা বেরিয়ে যেতেই অন্দরের বিশাল দরজা বন্ধ করে দেওয়া হলো। ভিতরের নারীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল তখন। মারজান নির্দেশ দিল সকলকে যে যার ঘরে যেতে। মেহেরুন্নেসাকে তো পারে না চিবিয়ে খেতে। সে অশুভ বলেই আজকের মতো এত আলোকঝলমলে দিনটায় এত বড় দুর্ঘটনা ঘটে গেল। সুনেহেরা মেহেরুন্নেসাকে নিয়ে বাইজিদের ঘরে যায়। সাথে যায় সিমরানও। ঘরটা ফুলে ফুলে সাজানো। দরজা খুলতেই যেন স্বপ্নের ভেতর ঢুকে পড়ার মতো অনুভূতি। এটাই বাইজিদের কক্ষ। কিন্তু আজ সে শুধু কক্ষ নয়, এক অপার্থিব বাসরঘর। ঘরের মাঝখানে বিশাল খাট, চারপাশে সাদা ঝর্ণার মতো নেমে আসা পর্দা। সেই পর্দাগুলোর গায়ে গায়ে জড়িয়ে আছে তাজা ফুল। সাদা জুঁই, লাল গোলাপ, রজনীগন্ধার লম্বা মালা। যেন ফুলগুলো নিজেরাই ভালোবাসার গল্প বলতে চায়। খাটের ওপর গাঢ় লাল রেশমি বিছানা, তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা গোলাপের পাপড়ি। মোমের আলোয় পাপড়িগুলো এমনভাবে ঝলমল করছে, যেন প্রতিটা পাপড়ির ভেতর লুকিয়ে আছে কোনো না বলা অনুভূতি। চারদিকে দেয়াল জুড়ে রাজকীয় কারুকাজ। বড় বড় আয়না আর সোনালি নকশা করা ফ্রেমে আলো প্রতিফলিত হয়ে পুরো ঘরটাকে আরও উজ্জ্বল করে তুলেছে। জানালার লম্বা পর্দাগুলো হালকা বাতাসে দুলছে, আর বাইরে থেকে চাঁদের আলো ঢুকে মিশে যাচ্ছে মোমবাতির নরম আলোয়। মেঝেতে বিছানো কারুকাজ করা গালিচা, তার ওপর ছড়িয়ে আছে কয়েকটা গোলাপের পাপড়ি। যেন কেউ খুব যত্ন করে সাজিয়েছে প্রতিটা ইঞ্চি। এক কোণে রাখা নরম লাল ভেলভেটের সোফা, পাশে ছোট টেবিলে আতরের কাচের শিশি আর রূপোর পেয়ালা। বাতাসে মিশে আছে আতরের মিষ্টি ঘ্রাণ, গভীর, মোহময়, মাতাল করা। ছাদ থেকে ঝুলছে ঝাড়বাতি, তাতে জ্বলছে অসংখ্য মোম, আর সেই আলো ফুলের ওপর পড়ে যেন সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। এই ঘরটা অপেক্ষা করছে একটি রাতের জন্য, একটি মিলনের জন্য, একটি নতুন সম্পর্কের প্রথম মুহূর্তের জন্য। মেহেরুন্নেসা গুটি গুটি পায়ে এগিয়ে এসে খাটের কাছে দাঁড়ালো। সুনেহেরা চুলগুলো ঝাড়তে ঝাড়তে মেহেরুন্নেসার বাহু ধরে বসালো পালঙ্কে। কেমন লজ্জায় মিয়ে যাচ্ছে মেহেরুন্নেসা। সুনেহেরা ঘরের চারিদিকে চোখ বুলিয়ে বলল, বেশ ভালো লাগছে কিন্তু, বলো। হঠাৎ কি মনে করে সুনেহেরার চোখ সিমরান এর ওপর পড়তেই চোখ মুখ কঠিন হয়ে পড়ল। এত সৌন্দর্য যে ওই মেয়েটার সহ্য হচ্ছে না তা বেশ বোঝা যাচ্ছে। সিমরান আর চোখে একবার মেহেরুন্নেসাকে দেখে বলল, আমি বাদাম দেওয়া দুধটা নিয়ে আসছি। সুনেহেরা কিছু বলল না। সিমরান যাওয়ার আগে আবার একবার তাকালো ঘরটার দিকে। সিমরান যেতেই সুনেহেরা গিয়ে বন্ধ করে দিল কক্ষের বিশাল দরজাখানা। তার ধরাম করে ওঠা শব্দে মৃদু চমকালো মেহেরুন্নেসা। সুনেহেরার দিকে তাকাতেই তার চমক দ্বিগুণ হল। কেমন রহস্যজনকভাবে তাকিয়ে আছে সে মেহেরুন্নেসার দিকে। মেহেরুন্নেসা উঠে দাঁড়ালো। তার চোখ হয়ে উঠল দ্বিগুণ রহস্যময়ী। সুনেহেরা মেহেরুন্নেসার সামনাসামনি দাঁড়াতেই মেহেরুন্নেসা বলল, আপনার বড্ড সাহস তাই না? সুনেহেরা ফিচেল হাসল। বলতে পারো, কিন্তু কেন বলো তো? মেহেরুন্নেসার চিবুক শক্ত হয়ে ওঠে। দৃঢ় কণ্ঠে বলল, যদিও আপনি টের পাননি, গতরাতে উত্তরের জঙ্গলের পথে আমি আপনার পিছু নিই। তখনই দেখেছি আমি। মেহেরুন্নেসা ভেবেছিল সুনেহেরা অবাক হবে।
কিন্তু মোটেও তা হলো না। বদৌলতে হাসল সুনেহেরা। হাসতে হাসতে সোফার ওপর ঢলে পড়ে বলল, আচ্ছা, আমি টের না পেলে তোমায় প্রাসাদে আনলো কে শুনি? মেহেরুন্নেসার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল তৎক্ষণাৎ। আমতা আমতা করে বলল, আ আমাকে? আপনি? হ্যাঁ প্রিয়তমা আমার, আমি তোমাকে অতটা পথ ঘাড়ে করে বয়ে এনেছি। অট্টহাসিতে ফেটে পড়ল সুনেহেরা। মেহেরুন্নেসা দ্রুত গিয়ে ওর পাশে বসল। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হচ্ছে এই প্রাসাদে? বলুন না, আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই রাতের বেলা একা একা জঙ্গলে যান। আপনার ভয় করে না? আর কেনই বা যান? সুনেহেরা হাসি বন্ধ করল। মেহেরের থুতনিতে আঙুল ছুঁয়ে বলল, আমাকে অনুসরণ করতে এসো না সুন্দরী। আমি মৃত্যু নিয়ে খেলি। এ খেলা সবার জন্য নয়। আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার জন্য, আমার জন্য। তুমি আদরে ভালোবাসায় তোমার স্বামীকে খুশি করো। আর আমি ছুটে যাই আমার গন্তব্যে। খবরদার মেয়ে, বাধা হওয়ার চেষ্টাও করো না। মেহেরুন্নেসা কিছু বলবে তার আগেই দরজায় খটখট শব্দ হয়। সুনেহেরা উঠে যায় দরজা খুলতে। দরজার ওপারে দাঁড়ানো সিমরান, হাতে একখানা পিতলের নকশা করা গ্লাস। তাতে বাদাম দেওয়া দুধ, বাসর রাতের নিয়ম পালনের জন্য আনা। সুনেহেরা ঢুকতে দেয় না সিমরানকে। গ্লাসটা নিজেই নিয়ে পালঙ্কের পাশের টেবিলটাতে রাখল। ফের গিয়ে বসল মেহেরের পাশে। আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বলল, রাত বিরেতে এদিক ওদিক চোখ দেওয়া বন্ধ করো। যদি খবরদারি করতেই হয়, আমার মতো করো। অযথাই নজর দিয়ে লাভ আছে? হঠাৎ মেহেরুন্নেসা খপ করে ধরল সুনেহেরার হাত। আমিও জানতে চাই সবটা, দয়া করে বলুন আমায়। এগুলো জানার বিষয় নয়, সবটা সচক্ষে দেখে বুঝে নিতে হয়। মেহেরুন্নেসার হাতের চাপ আরও দৃঢ় হয়। তবে আমি দেখতেই চাই। সুনেহেরার চোখ জোড়া হেসে ওঠে। উঠে যেতে যেতে বলে, ওই গ্লাসের দুধে নিদ্রাবিষ মেশানো আছে। যদি মতের পরিবর্তন না হয়, তবে চলে এসো। আস্তাবলের বাদিকে তোমার অপেক্ষায় থাকব। সুনেহেরা চলে যেতে নিলে মেহেরুন্নেসা ডাকল, শুনুন, উনিও কি আপনার সঙ্গে আছে? সুনেহেরার বুঝতে বাকি রইল না মেহেরুন্নেসা সিমরানের কথা বলেছে। কারণ দুধটা সিমরানই এনেছে। সে ফিরে এলো মেহেরুন্নেসার দিকে। সরু চোখে তাকিয়ে বলল, এই প্রাসাদের প্রত্যেকের গতিবিধি, নারী নক্ষত্র আমার জানা। নিজের শত্রুকে চিনতে শিখো। মেহেরের গোল গোল চোখে তাকিয়ে থাকা দেখে সুনেহেরা দুই হাত বুকে ভাঁজ করে বলল, তুমি জানো গত 3 দিনে কতবার তোমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে? মেহেরের চোখ ছানাবড়া হয়ে যায়। সুনেহেরা তাকে আশ্বস্ত করে বলে, আপাতত আমি আছি, চিন্তা করো না। মেহেরুন্নেসাকে রেখে ঘর থেকে বেরিয়ে যায় সুনেহেরা। সন্ধ্যা নামতে চলেছে। চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে জঙ্গলের ভেতর। ছায়া আর আলো মিশে পথটাকে করে তুলেছে আরো অনিশ্চিত। দ্রুত ছুটে চলেছে কয়েকটি ঘোড়া। সামনে রত্নপ্রভা দেহ সামান্য ঝুঁকে, লাগাম শক্ত করে ধরা, চোখ সামনে স্থির। তার চলার ভঙ্গিতে একটুও দ্বিধা নেই। যেন শিকার ঠিক কোথায় আছে, সে জানে। পেছনে বাইজিৎ সমান গতিতে ছুটছে। তার দৃষ্টি বারবার চারপাশে ঘুরছে, প্রতিটা নড়াচড়া খেয়াল করছে। হঠাৎ রত্নপ্রভা লাগাম টেনে ধরে। ঘোড়া থামে। সে ঝট করে নিচে নামে। ভেজা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আঙুল ছুঁয়ে দেখে দাগ পায়ের ছাপ, কাদায় হালকা চাপ, ছেঁড়া ঘাস। তার দৃষ্টি সোজা চলে যায় বাম দিকের ঘন ঝোপে। সে উঠে দাঁড়ায়, হাত তুলে ইশারা করে। রক্ষীরা শব্দ না করে ছড়িয়ে পড়ে। কেউ ডানে, কেউ বাঁয়ে। ধীরে, কিন্তু নিশ্চিত গতিতে। রত্নপ্রভা আবার ঘোড়ায় ওঠে। এইবার পথ সরাসরি না, বাঁক নিয়ে, ঘুরে, অর্ধবৃত্ত করে এগোতে থাকে তারা। জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে মিরান। তার নিঃশ্বাস দ্রুত, কিন্তু পা থামে না। মাঝে মাঝে সে পিছনে তাকায়, তার চোখে আতঙ্ক নেই, প্রতিটি পদক্ষেপে হিসাব। সে হঠাৎ দিক বদলায়। ডানদিকে ঢুকে পড়ে ঝোপ ভেঙে। শুকনো ডাল ভাঙার শব্দ রাতকে চিরে দেয়। তারপর আবার বাঁক, তারপর হঠাৎ থামে। সামনে ফাঁকা জায়গা, জঙ্গলের শেষ, আর সামনে নদী। চাঁদের আলোয় নদীর জল ঝলমল করছে। স্রোত খুব তীব্র না, কিন্তু গভীর। মিরান এক মুহূর্ত থামে। চারপাশে তাকায়। পেছনে থেকে ভেসে আসে খুরের শব্দ, ক্রমশ কাছে। সে দৌড়ে নদীর পাড়ে পৌঁছে যায়। ঠিক তখনই পাশের ঝোপ থেকে বেরিয়ে আসে রক্ষীরা। নিঃশব্দে, কিন্তু দ্রুত। পথ বন্ধ। মিরান ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়ায় রত্নপ্রভা। ঘোড়া থামতেই সে লাফ দিয়ে নিচে নামে। পায়ের ভর এত স্থির, যেন বহু যুদ্ধের অভিজ্ঞতা। মিরান প্রথম আঘাত করে বসে। দ্রুত, নিচু হয়ে সোজা সামনে।
রত্নপ্রভা একপাশে সরে যায়। তার তলোয়ার এক ঝলকে উঠে আসে, ঠক করে আঘাত ঠেকায়। দুই শরীর ঘুরে যায় একই সঙ্গে। মীরান আবার আক্রমণ করে, এইবার উপর থেকে। রত্নপ্রভা পিছিয়ে না গিয়ে সামনে এগিয়ে আসে। তলোয়ারের ফলায় ফলার ঘর্ষণ চির করে শব্দ ওঠে। পেছনে থেকে বাইজিদ এগিয়ে আসে, কিন্তু থামে। চোখ স্থির, সে অপেক্ষা করছে সঠিক মুহূর্তের। মীরান হঠাৎ দিক বদলায়, রত্নপ্রভার পাশ কাটিয়ে নদীর দিকে ছুটতে যায়। ঠিক তখনই রত্নপ্রভা ঘুরে দাঁড়িয়ে তার পায়ের দিকে নিচু কোণে তলোয়ার চালায়। মীরানের পা কেটে যায় না, কিন্তু ভারসাম্য নষ্ট হয়। সে হোঁচট খেয়ে সামনে পড়ে যায়, হাঁটু মাটিতে ঠেকে। উঠে দাঁড়াতে যাবে তার আগেই রত্নপ্রভা পেছনে থেকে ঝাঁপিয়ে পড়ে। এক হাতে তার কাঁধ চেপে ধরে, আরেক হাতে তলোয়ারের ঠান্ডা ফলা তার গলায় ঠেকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সব থেমে যায়। চারপাশে রক্ষীরা ঘিরে ফেলে। মীরান স্থির হয়ে যায়। শ্বাস দ্রুত, কিন্তু শরীর আর নড়ে না। বাইজিদ ধীরে সামনে এসে দাঁড়ায়। তার ছায়া পড়ে মাটিতে, চাঁদের আলোয় দীর্ঘ হয়ে। রত্নপ্রভার হাত শক্ত, একটুও কাঁপে না। নদীর জল ধীরে বয়ে যাচ্ছে পাশে। আর সেই পারেই থেমে গেল মীরানের দৌড়। শেষ পর্যন্ত একটি নিখুঁত আঘাতেই তাকে থামিয়ে দিল রত্নপ্রভা। মীরানকে শক্ত করে বেঁধে ঘোড়ার পেছনে বসানো হয়েছে। দুপাশে রক্ষীরা। তার দৃষ্টি স্থির, মুখে কোনো ভয় নেই, তবু সে আর স্বাধীন না। প্রাসাদের পিছনের ফটক খুলে যায় ভারী শব্দে। ভেতরে ঢুকেই বাইজিদ নির্দেশে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয় তাকে। লোহার দরজা, শিকল, আর অন্ধকারে গিলে ফেলে তাকে আবার। এইবার আরও কড়া পাহারা। সব শেষ হলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সবাই। রত্নপ্রভা নিজের পথে সরে যায়। তার চোখে এখনো যুদ্ধের আগুনের ছাপ, কিন্তু পায়ের চলায় ক্লান্তির ভার। জোর বাঁচা বেঁচেছে আজ। সন্ধ্যার পর প্রাসাদে প্রাণ নিয়ে ফিরতে পেরেছে ভেবেই তারা সন্তুষ্ট। বাইজিদ কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে প্রাসাদের প্রাঙ্গণে। বুক ওঠানামা করছে ধীরে ধীরে। হাতে এখনো তলোয়ার, তাতে শুকনো কাদা লেগে আছে। হঠাৎই তার মনে পড়ে, বাসর ঘরে নববিবাহিতা স্ত্রী অপেক্ষায়। এতক্ষণের ব্যস্ততায় যেন তা ভুলতে বসেছিল। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে থাকে। যেন নিজের ভুলটা উপলব্ধি করছে। এতক্ষণ ধরে মীরানকে ধরার তাড়নায় সে পুরোপুরি ভুলেই গিয়েছিল। সে ধীরে শ্বাস নেয়। তারপর আর দেরি করে না। নিজ কক্ষে যাওয়ার আগে পাশের ঝরনাধারার কাছে থামে। হাত, মুখ, গলা ঠান্ডা পানিতে ধুয়ে নেয়। মাটির দাগ, ক্লান্তির ছাপ কিছুটা মুছে যায়। কিন্তু চোখে এখনো রয়ে গেছে ক্লান্তি, আর সাথে এক অদ্ভুত কোমলতা। সে ভেতরের পথে হাঁটা দেয়। করিডোর পেরিয়ে, অন্দরমহলের নিস্তব্ধতা ভেঙে, ধীরে ধীরে এগোয় নিজের কক্ষের দিকে। দরজার সামনে এসে এক মুহূর্ত থামে। ভেতরে নিস্তব্ধতা। তার হাত দরজায় ওঠে, ধীরে ঠেলে খোলে। দরজা খুলতেই এক ঝলক ফুলের গন্ধ এসে লাগে তার মুখে। ঘরটা আগের মতোই, তবে সাজানো মোমের আলো নরম হয়ে জ্বলছে, ফুলের মালা ঝুলে আছে চারপাশে, বিছানায় ছড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি। আর সেই ফুলের মাঝখানে বসে আছে মেহেরুন্নেসা। মাথা নিচু, দু হাত একসাথে জড়ানো। গায়ের গয়না মোমের আলোয় ঝলমল করছে। মুখে লাজুক শান্ত ছায়া। বাইজিদ দরজার কাছেই থেমে যায়। কয়েক মুহূর্ত শুধু তাকিয়ে থাকে। যুদ্ধ, তারা, রক্ত, অস্থিরতা সব যেন দরজার বাইরে রয়ে গেছে। এই ঘরের ভেতর শুধু এক অন্যরকম নীরবতা। ধীরে দরজা বন্ধ করে সে ভেতরে পা রাখে। তার পদচারণায় মেহেরুন্নেসা মুখ তুলে তাকায়। চোখে চোখ পড়তেই, চোখ নামিয়ে ফেলে। সময়টা আবার ধীরে যেতে শুরু করে। বাইজিদের ঠোঁটের কোণে অচেতন এক মৃদু হাসি ফুটে ওঠে। বাইজিদ ধীর পায়ে এগোয়। মেহেরুন্নেসার বুকের ধুকপুকানি ক্রমশ বাড়ছে। বাইজিদ পালঙ্কের পাশ এসে থামল। মেহেরুন্নেসা মাথাও তুলছে না। বাইজিদ বসতে নিয়েও হুট করে উঠে দাঁড়ালো। আলমারি থেকে পোশাক বের করে স্নানাগারে গিয়ে পাল্টে আসলো। কিছু সময়ের ব্যবধানে ফিরে এলো ছাইরঙা পাতলা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে। এলোমেলো চুলগুলো দুহাতে ওপর দিকে ঠেলে দিয়ে বসল মেহেরুন্নেসার পাশে। চোখে এক অদ্ভুত ঘোর। মেহেরুন্নেসার কাছাকাছি বসে পায়ে হাত রাখতেই মেহেরুন্নেসা হাতে পায়ে খামচে ধরল নরম চাদর। কোমল ফর্সা পায়ে আলতো হাত বুলিয়ে বাইজিদ ঝুঁকল। পায়ের পাতা মুঠো করে ধরে চুমু খেলো পায়ের ওপরের অংশে। মেহেরুন্নেসা আরও গুটিয়ে নিল নিজেকে। বাইজিদ মাথা তুলে হাত রাখল মেহেরুন্নেসার হাঁটুতে। স্পর্শ ক্রমশ উপরে রওনা করেছে। ধীরে ধীরে হাত গিয়ে ঠেকল মেহেরুন্নেসার ফর্সা উদ্রে। তারপর দুহাতে আগলে নিল প্রিয়তমা স্ত্রীর গাল। যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে মেয়েটা। শক্ত হয়ে বসে আছে। তার সুদর্শন স্বামীর সেই সবুজাব দৃষ্টিতে কতখানি কামুকতা আছে আজ, তাকিয়ে দেখল না মেহেরুন্নেসা। বাইজিদ ধীরে ধীরে নিজের মুখ আগায় মেহেরুন্নেসার দিকে। কিন্তু স্ত্রীর এমন জোরতা ভাবালো বাইজিদকে।
একটু বেশিই চাপ দেওয়া হচ্ছে কি? এমন ভাবনা আসতেই ছেড়ে দিল মেহেরুন্নেসাকে। তার ব্যবহারে কোনো সাড়া পাচ্ছে না বাইজিদ। মনে হচ্ছে মেহেরুন্নেসাকে জোর করা হচ্ছে। বাইজিদের খুশি মুহূর্তেই বিলীন হয়ে গেল। তার স্ত্রী কি তাকে গ্রহণ করতে পারছে না? যতটা ভালোবাসা আর আগ্রহ নিয়ে সে মেহেরুন্নেসার কাছে এসেছে, তেমন কিছু কি মেহেরুন্নেসার মধ্যে হচ্ছে না? সুন্দর মুখশ্রী ঢেকে গেল বিষণ্ণতায়। মুখ কালো করে বলল, আজ আমাদের প্রথম রাত। তুমি কি অপ্রস্তুত অনুভব করছো? আমাকে গ্রহণ করতে অমত আছে তোমার? মেহেরুন্নেসার দিক থেকে কোনো উত্তর আসলো না। বাইজিদ আরও আশাহত হলো যেন। মিনমিনে গলায় বলল, তুমি অস্বস্তি অনুভব করলে আমি অন্য কক্ষে যাচ্ছি। কথাটা কেবল মানবিকতা থেকে বলল বাইজিদ। কিন্তু মনে মনে সৃষ্টিকর্তাকে বহু স্মরণ করছে যেন মেহেরুন্নেসা মতো না দেয়। সে যেন একটি বার বলে না, আপনার যেতে হবে না কোথাও, এখানেই থাকুন। কিন্তু এতেও কোনো উত্তর করল না মেহেরুন্নেসা। বাইজিদের সত্তা ছেয়ে গেল বিষণ্ণতায়। তবে কি বহুল কামনাকৃত এই রাতটি তাকে মেহেরুন্নেসাকে ছাড়াই কাটাতে হবে? এতগুলো দিন ধরে যে স্বপ্ন দেখল আজকের রাত নিয়ে, এত অধৈর্য থেকে যা আজ পেয়েছে, তা এভাবে শেষ হয়ে যাবে? চুপ থাকা নারীদের সম্মতির লক্ষণ। বাইজিদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার এক পর্যায়ে উঠে দাঁড়ালো পালঙ্ক ছেড়ে। প্রথমেই বোধহয় বেশি ঘনিষ্ঠ হয়ে ফেলেছিল, তা না হলে হয়তো মেহেরুন্নেসা এভাবে দূরে ঠেলে দিত না। বাইজিদের মুখটা দেখে মেহেরুন্নেসা পারে না হাসি চেপে রাখতে। মৃদু গলা খাকারি দিয়ে বলল, আমার মোহরানা পরিশোধ হয়নি কিন্তু জমিদার সাহেব। বাইজিদ এক মুহূর্তের জন্য চমকে উঠল মেহেরুন্নেসার কথায়। ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে এখনো। ক্ষুণ্ণ মন চনমনে হয়ে উঠল এক নিমেষে। চট করে বসে পড়ল পালঙ্কে। উৎসুক হয়ে বলল, বলুন বিবিজান, মোহরানা কি হিসেবে কি চান? বাইজিদ মেহেরুন্নেসার হাতজোড়া মুঠো করে ধরে তাতে একটা চুমু খেয়ে বলল, মোহরানা তো পাবেন, তারপর আমার অধিকারটা আমি পাবো তো? বাইজিদের চোখ যায় পাশে রাখা দুধের গ্লাসের দিকে। বাঁকা হেসে উঠে গিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল দুধটা। মুখ মুছল মেহেরুন্নেসার আঁচলে। কোমর জড়িয়ে ধরে আরো ঘনিষ্ঠ হলো তার সাথে। বাইজিদের স্পর্শে যেন মোমের মতন গলে যেতে লাগলো মেহেরুন্নেসা। অনুভব করল পিঠ ঠেকেছে বিছানায়। খোঁচা খোঁচা দাড়ি ঘাড় ছুঁয়ে গেল গভীরভাবে। সুঠাম দেহের তলায় চাপা পড়ল তার মেদহীন চিকন দেহ। বাইজিদের বেসামাল স্পর্শ ছুঁয়ে যায় মেহেরুন্নেসার শরীরের ভাঁজ। হঠাৎ কেমন চোখ জোড়া বুজে আসে বাইজিদের। মেহেরুন্নেসার চুলের ঘ্রাণ গাঢ় করে নিয়ে বলল, বললে না তো, মোহরানা কি চাই? উত্তরের প্রাসাদের দখলদারি চাই, দেবেন? বাইজিদ তখন স্ত্রীর ঘাড়ে মুখ ডুবিয়ে উষ্ণ নিঃশ্বাস ছড়াতে ব্যস্ত। হুট করে থেমে গেল সে। মাথাটাও কেমন ঘুরছে। আদৌ সত্যি শুনল নাকি ভুল শুনল টের পায় না। হাতে ভর করে মেহেরুন্নেসার মুখ বরাবর তাকায়। মেহেরুন্নেসার মুখটাও কেমন ঝাপসা লাগছে। আলগোছে অধরে অধর মেলালো আবার।